ভোরবেলা অ্যালার্মের শব্দে ঘুম ভেঙে গেল। চোখ মুখ কুঁচকে উঠে পড়ল সে। অফিস শুরু হয়েছে 3 দিন হলো, সেই জন্য তাড়াতাড়ি উঠতে হচ্ছে। টাওয়েল হাতে নিয়ে সে ওয়াশরুমে ঢুকে গেল। ব্রাশে টুথপেস্ট নিয়ে সে আয়নার দিকে তাকালো। ঘুম ঘুম চোখে আয়নায় দৃশ্যমান প্রতিবিম্বের দিকে তাকিয়ে রইল। চোখ মুখ ফোলা ফোলা, চোখের মনি কিঞ্চিত লাল, চেহারায় কেমন কালশিটে একটা ভাব। সে চোখ সরিয়ে নিল। কাল অনেক রাত অবধি তার ঘুম হয়নি। মাথার মধ্যে তিথির ব্যাপারটা ঘুরপাক খাচ্ছিল। তিথি তাকে ভয় পায়, তাকে আর 10টা পুরুষের মতো ভাবে, যেটা সে কিছুতেই মেনে নিতে পারছিল না। সে তো চায় পৃথিবীর সবচেয়ে শুদ্ধতম পুরুষ হিসেবে তিথি তাকে চিনুক। চট করে হাত থেমে গেল তার। আয়নার দিকে পুনরায় দৃষ্টি নিক্ষেপ করল। নিজের ভাবনা দেখে চমকিত হলো। হঠাৎ করে তিথির ভাবনা নিয়ে সে উঠে পড়ে লেগেছে কেন? তিথি তাকে খারাপ ভাবুক, বাজে ছেলে মনে করুক, তাতে তার কি? তার কিছুই না বলে নিজের মনকে প্রবোধ দিল সম্পদ। দ্রুত হাত চালিয়ে দাঁত পরিষ্কার করল। হাত মুখ ধুয়ে একবারে বের হলো। রুমের দরজা খুলে বাইরে বের হতে বুকের ভেতর ধাক্কা খেল। তিথি কাউচে শুয়ে আছে। সে ধীর পায়ে এগিয়ে গেল, কিন্তু বেশিক্ষণ চেয়ে রইল না। দৃষ্টি সংযত করে রান্নাঘরে ঢুকে গেল। হিটারে পানি গরম করতে দিয়ে অপেক্ষায় রইল। রান্নাঘর থেকে এক পলক তিথির দিকে তাকালো। তিথি এই ফ্ল্যাটটা নিজের মতো ব্যবহার করছে, এতে অবশ্য স্বস্তি। পানি গরম হয়ে গেছে। দুটো মগে অল্প অল্প করে পানি ঢেলে নিল। 1 চামচ কফি, 1.5 চামচ কফি মেট আর 1/2 চামচ চিনি দিয়ে টুংটাং আওয়াজ তুলে নাড়ালো। নিজের মগটা হাতে নিয়ে থমকে গেল। আরেকটা কি করবে? তিথির জন্য কফি বানানোর কি খুব দরকার ছিল? নিজের মগে চুমুক দিয়ে সে দেখল সব ঠিকঠাক। কি মনে করে তিথির মগেও চুমুক দিল। তার এটো জিনিস খাবে, এটা তার জন্য ছোট্ট একটা শাস্তি। কাল রাতে অহেতুক তার মন খারাপ করিয়ে দিয়েছিল মেয়েটা। দুটো মগ হাতে নিয়ে সে বের হলো। একটা টেবিলের ওপর রেখে তিথির কাছে এলো। মগে চুমুক দিয়ে সে তিথির দিকে তাকালো। সঙ্গে সঙ্গে চোখ আটকে গেল তিথির ডান হাতের ওপর। ডান হাতের তালুর কুচকুচে তিল, যেটা আজ সে প্রথমবার আবিষ্কার করল। সাদা মসৃণ তালুর ওপর তিলটা মন কাড়া। একটু পর খেয়াল করলো শুধু তালুতে নেই, একই হাতের শাহাদাত আঙুলের ডগায় আরও একটা তিল। সম্পদ কফি খাওয়া ভুলে সেদিকে তাকিয়ে রইল। ঘুমের মধ্যে তিথি নড়ে উঠল। সম্পদও কিছুটা নড়ে উঠল। সরে আসার জন্য তৎপর হতেই তিথি গড়িয়ে কাউচ থেকে পড়ে যেতে নিল। সম্পদ অতি দ্রুত হাত বাড়ালো ধরার জন্য, কিন্তু তার আগেই তিথি ধড়াম করে ফ্লোরে পড়ে গেল। চিৎকার দিয়ে উঠল সে। চোখ খুলে সম্পদকে কাছে থেকে ভড়কে গেল। সম্পদ সরে এসে ক্ষীণ স্বরে বলল, ঘুমোনো স্টাইল দেখে যে কেউ ফিদা হয়ে যাবে। তিথি শুনতে পেল না। দ্রুত ফ্লোর থেকে উঠে বসল। মাথা খুলে যাওয়া চুলগুলো হাত খোপা করল। ঘুমের মধ্যে ফ্লোরে পড়ে গেছে বিষয়টা আবিষ্কার করতে পেরে লজ্জিত সে। মাথা নিচু রেখে বলল, আপনার অফিস আছে না? আমি নাস্তা রেডি করছি। সম্পদ ভেঙে ভেঙে বলল, দরকার নেই, আমি করে নেব, তুমি রেস্ট নাও বলে সে রুমে ঢুকে গেল। তিথি ঝটপট ফ্লোর থেকে উঠে পড়ল। টেবিলের উপর মগ দেখে কৌতূহল নিয়ে এগিয়ে গেল। ধোয়া ওঠা গরম কফি দেখে মুখে হাসি ফুটে উঠল তার। তাকে সম্পদের খেয়াল রাখার জন্য এখানে পাঠানো হয়েছে, কিন্তু সমীকরণ পুরোটা উল্টে গেছে। সম্পদ নিজেই সর্বদা তার খেয়াল রাখে। বেশিরভাগ দিন রাতে খাবার রান্না করতে দেয় না, অফিস থেকে ফেরার সময় কিনে নিয়ে আসে। আবার ভোরবেলা সে ঘুম থেকে ওঠার আগেই সম্পদ উঠে যায়। তিথির মনে মনে কড়া সিদ্ধান্ত নিল, কাল থেকে সম্পদের আগে উঠে যাবে। কফির মগ হাতে নিয়ে সে সম্পদের রুমের দিকে এগোলো। লুকিয়ে একটু পরখ করবে সম্পদ কি করছে। দরজা খোলা। তিথি নিজেকে আড়ালে রেখে সামান্য উকি দিল।
দেখলো সম্পদ বিছানায় হেলান দিয়ে বসে আছে। তার পাশে বেড টেবিলের ওপর কফি মগ রাখা, কোলের ওপর ল্যাপটপ নিয়ে কিছু একটা লেখালেখি করছে। থেকে থেকে কফির মগে দু একটা চুমুক দিচ্ছে। তিথি সরে যাওয়ার জন্য উদ্যত হতেই সম্পদ জিজ্ঞেস করলো, কিছু বলবে নাকি? তিথির বুকের ভেতর ধড়াস করে উঠল, এতটা চমকে গেল যে মগ থেকে কফি ছলকে কয়েক ফোঁটা হাতে পড়ল। হাতের কফিটা দ্রুত নিচে নামিয়ে রাখলো। বাম হাতে কফি মুছতে মুছতে বলল, না না, কিছু বলবো না। সম্পদ এতক্ষণে চোখ তুলে তিথির দিকে তাকালো, চমকে বলে উঠল, হাতে কি হয়েছে? কিছু না, কয়েক ফোঁটা কফি ছিটে পড়েছে। তিথির কথা শেষ হতে না হতেই সম্পদ এক লাফে বিছানা ছেড়ে উঠে পড়ল। হুড়মুড় করে এগিয়ে এসে তিথির হাত চেপে ধরল। চিন্তিত কণ্ঠে বলল, কোথায় পড়েছে? তিথি ভীষণ অস্বস্তিতে পড়ল। সামান্য দুফোঁটা কফির ছিটাই তো পড়েছে। জ্বলন্ত উনুনে সে তো আর পড়ে যায়নি। হাতটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে করতে বলল, কফি ঠান্ডা হয়ে গেছে, কিছু হয়নি আমার, ভালো। বলে সম্পদ হাতটা অনেকটা ছুঁড়ে ফেলে দিল। তিথি পড়ে যেতে নিতেও পিছিয়ে গিয়ে নিজেকে সামলে নিল। সম্পদের চোখ মুখ কুঁচকানো। তিথি এক পলক দেখে বুঝতে পারল রেগে আছে, কিন্তু এটা বোধগম্য হলো না রেগে যাওয়ার মতো কিছু বলেছে কি না। সে কিছু বলার চেষ্টা করতেই সম্পদ বলল, আমি এখন অফিসের কাজ করব। তিথি আর কিছু বলল না। সম্পদ হনহন করে রুমে ঢুকে গেল। তিথি একটা দীর্ঘশ্বাস ফেলল। প্রতিবার সম্পদের অবর্তমানে ভাবে যে ছেলেটার সাথে একটু ভালোভাবে কথা বলবে। একসাথে থাকতে গেলে দুজনের মাঝে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা দরকার। কিন্তু দু এক কথা বলতে না বলতেই কি যেন হয়ে যায়। না হয় সম্পদ মুখ বাঁকিয়ে চলে যায়, না হয় সে মুখ বাঁকিয়ে চলে আসে। এভাবে কতদিন চলবে? ফ্লোর থেকে কফি মগটা হাতে তুলে নিল সে। সম্পদের দিকে এক নজর তাকিয়ে রুমে চলে এলো। শুক্রবারের বিকেল। টিভির সামনে বসে একের পর এক চ্যানেল পাল্টাচ্ছে তিথি। অথচ দেখার মতো কিছুই খুঁজে পাচ্ছে না। হয়তো দেখার শত অনেক কিছু আছে, তার মন বসছে না। ছোটবেলা গ্রামে সবার ঘরে ঘরে টিভি ছিল না, কিন্তু তখন দেখার জন্য মন ছটফট করত। এখন ভুলেও টিভির দিকে তাকাতে মন চায় না। সম্পদের এখানেও টিভি ছিল না, অনেক কিছুই ছিল না। সে আসার পর আস্তে আস্তে টিভি কিনেছে, প্রয়োজনীয় ফার্নিচার কিনেছে, তার নিজের রুমটা গুছিয়ে দিয়েছে। এইসব কিছুর জন্য সে মানুষটার প্রতি কৃতজ্ঞ। কিন্তু তার আর মানুষটার মধ্যবর্তী দূরত্ব দিনকে দিন বেড়েই চলেছে। টিভি বন্ধ করে উঠে দাঁড়ালো সে। সম্পদের রুমের সামনে এসে দেখল বড় তালা ঝুলছে। কিছুদিন হলো সম্পদ অফিস যাওয়ার সময় নিজের রুমে তালা ঝুলিয়ে যায়। আজকে উইকেন্ড ডে, সে সকালবেলায় বাইরে বের হয়েছে, বন্ধুদের সাথে হয়তো ঘুরতে গেছে, আজও তালা ঝুলিয়ে গেছে। তিথি দীর্ঘশ্বাস ফেলে সরে এলো। নিজের রুমে ঢুকে জানলার দিকে এগিয়ে গেল। জানলা দিয়ে দৃষ্টি বিস্তারিত করল সামনের শহরে। বিকেলের মিষ্টি রোদ ছড়িয়ে পড়েছে শহরে। এই শহর তার এখনো দেখা হয়নি। আজ দিয়ে 21 দিন হতে চলল সে ঘরবন্দি। বাইরে বের হওয়া হয় না, কোথাও ঘুরতে যাওয়া হয় না, শুধুমাত্র নিজের রুম, ড্রয়িং রুম আর রান্নাঘরে যাতায়াত। তার হাঁপিয়ে উঠেছে সে। গত সপ্তাহে সম্পদ তাকে দুবার বাইরে ঘুরতে যাওয়ার জন্য বলেছিল, কিন্তু তার সেই প্রস্তাবে কেমন গা ছাড়া একটা ভাব ছিল, যেন মন থেকে বলেনি। ব্যাপারটা ধরতে পেরে মন খারাপ হয়ে গেছিল তার, সেই জন্য আর যায়নি। এখন অপেক্ষায় আছে গ্রামে ফেরার। ফোনের রিংটোনের শব্দে ধ্যান ফেরে তিথির। ড্রেসিং টেবিলের ওপর ফোন বাজছে। কিছুটা বিচলিত হলো সে। মাত্রই মায়ের সাথে কথা হয়েছে, এখন আবার কে ফোন দিতে পারে? এগিয়ে গিয়ে ফোনটা হাতে তুলে চমকে গেল। সম্পদ ফোন দিয়েছে। এটা তার জন্য বড়ই আচানক ঘটনা। সম্পদ তার সাথে ফোনে কথা বলতে চায় না। ফোনালাপ বিষয়টা এড়িয়ে চলতে চায়। একবার কারণ জিজ্ঞেস করায় কড়া গলায় বলেছিল, তোমার কণ্ঠ বিদঘুটে, শুনলে কানে সাথে সাথে মেজাজ খারাপ হয়ে যায়। সেদিন
তিথি কষ্ট পেলেও প্রতিবাদ করেনি। আজ সম্পদ নিজে থেকে ফোন করেছে ভেবে চমকিত হলো। রিসিভ করে কানে ধরে চুপ করে রইল। ওপাশ থেকে সম্পদের বিষণ্ণ সুন্দর কণ্ঠ ভেসে এলো। ডাক দিল, তিথি। তিথি উত্তর দিতে সম্পদ ছাড়া ছাড়া ভাবে বলল, একটু নিচে আসো তো, গেটের কাছে এসো। কেন? আপনি উপরে আসুন। আরে আমি আসতে পারছি না, সেই জন্যই তোমায় বলছি, একটু তাড়াতাড়ি এসো তো। তিথি বাদ সাধার আগেই সম্পদ ফোন কেটে দিল। বিরক্তিতে কপাল কুঁচকে গেল তার। মানুষজনের সঙ্গে এখন একদম ভালো লাগে না, বিষের মতো সব লাগে। কেউ চোখ তুলে তাকালে ঘৃণা লাগে, সেই জন্য সবার দৃষ্টি থেকে আড়ালে রয়েছে। হাতের ফোনটা বিছানায় ছুঁড়ে মারল সে। মাথায় লম্বা করে ওড়না পেঁচিয়ে তবেই বাইরে বের হলো। সিঁড়িতে কাউকে চোখে পড়ল না। মনে মনে আল্লাহকে স্মরণ করল সে, কারোর সাথে যেন দেখা না হয়। গ্রাউন্ড ফ্লোরে বয়স্ক এক দারোয়ানকে চোখে পড়ল। টুল পেতে বসে আছে। তাকে দেখে বলল, কোন ফ্লোরে থাকো? তিথি আড়ষ্ট ভঙ্গিতে বলল, 3 তলায়। আর কিছু বলল না। দ্রুত গেটের দিকে এগিয়ে গেল। লোহার গেট দিয়ে চোখে পড়ল সিএনজি। চমকে বাইরে বের হলো। তাকে দেখে সম্পদ ভাঙা গলায় বলল, কাছে এসো তো। কাছে গিয়ে সম্পদকে দেখে তিথি আত্মা কেঁপে উঠল। সম্পূর্ণ শরীরে দৃষ্টি ঘুরপাক খেতে থাকলো। সম্পদের নাজেহাল অবস্থা। কপালে ব্যান্ডেজ, থুতনিতে কাটা দাগ, কনুয়ের চামড়া ছিঁড়ে গেছে, ছেঁড়া শার্ট, এলোমেলো চুল। বাম পায়ে হাঁটুর নিচ থেকে সম্পূর্ণ পাটা মোটা ব্যান্ডেজ করা। সে আরও কাছে এগিয়ে গেল। বিস্ফোরিত কণ্ঠে বলল, কি হয়েছে আপনার? অ্যাক্সিডেন্ট করেছেন কিভাবে? কি হয়েছে আপনার? অ্যাক্সিডেন্ট করেছেন? তিথির উদ্বিগ্ন কণ্ঠ শুনে সম্পদ একটু হাসার চেষ্টা করল, কিন্তু খুব একটা সুবিধা করতে পারল না। ঠোঁটের কোণে কাটা জায়গার জন্য ঠোঁট প্রসারিত করতে পারল না। ঝিমুনে কণ্ঠে বলল, সিরিয়াস কিছু নয়, অতি সামান্য। এত জায়গায় আঘাতের চিহ্ন থাকার পরও আপনার কাছে অতি সামান্য মনে হচ্ছে? তিথির কণ্ঠ রুদ্ধ হয়ে এলো। চোখের কিনারায় পানি জমতে লাগলো। সম্পদ ভীষণ অপ্রস্তুত হয়ে গেল। আশেপাশে একজন দুজন করে মানুষ জমতে শুরু করেছে। 5 তলার ব্যালকনি থেকে কিছু উৎসুক মুখও দেখা যাচ্ছে। এখানে আরও এক মুহূর্ত সময় ব্যয় করা যাবে না। সে পকেট হাতড়ে দ্রুত টাকা বের করলো। ড্রাইভারের ভাড়া মিটিয়ে দিয়ে তিথির দিকে তাকালো। কপাল কুঁচকে বলল, অ্যাক্সিডেন্ট করেছি আমি। তুমি কাঁপাকাঁপি করছো কেন? কাঁপাকাঁপি বাদ দিয়ে আমায় একটু সাহায্য করো, রুম অবধি পৌঁছাতে হবে। তিথি বলার মতো কিছু খুঁজে পেল না। বুকের ভেতর আতঙ্ক ভর করছে তার। কণ্ঠ রুদ্ধ হয়ে আসছে বারবার। মুখ দিয়ে কোনো শব্দ বের করতে পারছে না। বোধশূন্যের মতো সে সম্পদের কাছে গেল। সিএনজির ভেতর মাথা গলিয়ে দিয়ে সম্পদের বাহু চেপে ধরল। সঙ্গে সঙ্গে সম্পদ আর্তনাদ করে উঠল। অস্ফুট স্বরে বলল, আস্তে, ব্যথা পাচ্ছি। ছিটকে হাতটা ছেড়ে দিল তিথি। অপরাধ বোধ তীব্র হলো। ছাড়া ছাড়া ভাবে বলল, বুঝতে পারিনি, কোন হাতে ব্যথা নেই? সম্পদ এক নজর তিথির দিকে তাকিয়ে সিএনজির কিনারা ঘেঁষে সরে এলো। ড্রাইভারকে উদ্দেশ্য করে বলল, ভাই একটু সাহায্য করুন, একটু আমাকে ধরে রুমে দিয়ে আসতে পারবেন? ঠিক আছে বলে 30 লোকটি বের হলো। আস্তে আস্তে সম্পদকে সিএনজি থেকে নামালো। কাঁধের ওপর সম্পদের বাহু চেপে ধরে সম্পূর্ণ ভর নিজের ওপর নিল। সম্পদ চোখ মুখ কুঁচকে এক পায়ে দাঁড়ালো। দাঁতে দাঁত চেপে ব্যথা সহ্য করার চেষ্টা করছে সে। তিথির দিকে চেয়ে কোনো রকমে বলল, গাড়ির ভেতর থেকে মেডিসিনের প্যাকেটটা হাতে নাও। তিথি দ্রুত ব্যাগটা হাতে নিল। সম্পদের বলার অপেক্ষা করল না। এক হাতে ব্যাগ নিয়ে আর এক হাতে তার বাম বাহু চেপে ধরল, হাঁটতে যাতে সুবিধা হয়। যন্ত্রণা ক্লিষ্ট মুখে সম্পদ এক পলক তিথির দিকে তাকালো।
তারপর এক পায়ে ভর দিয়ে সাবধানে সিঁড়ি মারিয়ে ওপরে উঠতে লাগলো। 3 তলার ডান সাইডের ফ্ল্যাটটার সামনে এসে সম্পদ দাঁড়িয়ে পড়ল। নিজের সম্পূর্ণ ভারটুকু তিথির ওপর ছেড়ে দিল। ড্রাইভারকে বলল, ধন্যবাদ আপনাকে ভাই, এবার নিচে যান, সিএনজি অন্য কেউ চুরি করতে পারে। রুমে দিয়ে আসি? না না, এইটুকু যেতে সমস্যা হবে না। আচ্ছা, সাবধানে। ড্রাইভার হাস্যবদনে নিচে নামল। তিথি দরজা খুলে ক্ষণিকের সময় সম্পদের দিকে চেয়ে রইল। সম্পদের মুখে যন্ত্রণার ছাপ স্পষ্ট। প্রচণ্ড ব্যথিত হলো সে। এত কষ্ট পাচ্ছে কেন মানুষটা? সম্পদের অসাড় দেহটাকে প্রায় টেনে হিচড়ে রুম অবধি নিয়ে এলো সে। বিছানায় বসিয়ে ঘন ঘন শ্বাস টানল। প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছে সে। এত বড় শরীর সামল দেওয়া যা তা কথা? একটু ধাতস্থ হয়ে বলল, বিছানায় শুয়ে থাকুন। সম্পদ দু কাঁধে হাত রেখে বিছানায় শুয়ে দেওয়ার চেষ্টা করতে সম্পদ চিৎকার দিয়ে বলে উঠল, আহ, এখানেও ব্যথা। তিথি আচমকা হাত সরিয়ে নিল। কেমন অসহায় বোধ করছে সে। সম্পদের কোথায় ব্যথা আর কোথায় ব্যথা নেই সেটা ধরতে পারছে না। দু হাত ক্রমাগত কাঁপছে তার। সম্পদ নিজে থেকে শুয়ে পড়ল। পিঠের কাছে জ্বলুনি হচ্ছে, কিন্তু প্রকাশ করল না। তিথি ব্যান্ডেজ করা পাটা টান টান করে রাখল। আলতো করে পায়ের নিচে একটা বালিশ দিয়ে উঁচু করল। গভীর আবেগ মিশিয়ে জিজ্ঞেস করল, অ্যাক্সিডেন্ট করলেন কি করে? এতটা অসাবধান কেউ হয়? তিথির কণ্ঠ শুনে সম্পদ চমকে গেল। এই ক্ষণস্থায়ী সময়ে মোহময়ী কণ্ঠটা বুকের কোথাও গিয়ে তীরের মতো বিঁধল। কেমন অদ্ভুত অনুভূতি বুকের গহন থেকে উৎপত্তি হয়ে ছড়িয়ে পড়ল সমস্ত দেহে। এই একই অনুভূতি হয় তিথির সাথে ফোনে কথা বলার সময়। ফোনের অপর পাশ থেকে মেয়েটার কণ্ঠ শুনলে বুকের ভেতর ধুকপুক করে, তার হার্টের গতিবিধি বেড়ে যায়। এর থেকে উত্তরণের একমাত্র মাধ্যম হিসেবে সে তিথির সাথে ফোনে কথা বলা বন্ধ করে দিয়েছে। প্রয়োজনীয় যা কথাবার্তা সব তারা SMS-এর মাধ্যমে সেরে ফেলে। আজও তিথির আবেগ মিশ্রিত কণ্ঠ শুনে প্রচণ্ড ঘাবড়ে গেল সে। খুব কাছ থেকে নতুন এক তিথিকে আবিষ্কার করল যেন। যে তিথি তার দুঃখে দুঃখ পায়, তার কষ্টে কষ্ট অনুভব করে। কি হলো? ব্যথা পেলেন কিভাবে? তিথির ফের প্রশ্নে সম্পদের ঘোর কাটল। এক নজর তাকিয়ে দেখল তিথি কাতর দৃষ্টিতে তার দিকে চেয়ে আছে। দ্রুত চোখ সরিয়ে নিল সে। শরীর এলিয়ে দিয়ে বলল, বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে। উবারের ফেরার পথে প্রাইভেট কারের সাথে ধাক্কা লেগেছিল। অল্পর জন্য মারাত্মক ইনজুরি, হাত থেকে বেঁচে গেছি। বাকি সবাইও অল্প বিস্তর কেটে ছিঁড়ে গেছে, এই যা। আমার বাম পায়ের উপর বাইকের একাংশ এসে পড়েছিল, সেই জন্য গোড়ালি ফ্র্যাকচার হয়েছে। মেজর না, মাইনর ফ্র্যাকচার। ডক্টর বলেছে কিছুদিন বেড রেস্ট থাকলে ঠিক হয়ে যাবে। এত স্বাভাবিকভাবে বলছেন কেন? বাইকটা যদি আপনার পায়ের উপর না পড়ে মাথার উপর পড়তো, কি হতো একবার ভেবে দেখেছেন? কি আর হতো? বড়জোর মরে যেতাম। সম্পদের এই ছোট্ট কথায় তিথির মুখ উপচে কান্না বের হতে লাগলো। ঠোঁট কামড়ে কিছুক্ষণ অশ্রুগ্রন্থির সাথে যুদ্ধ চালিয়ে গেল, কিন্তু সফল হলো না। পরাজয় সন্নিকটে বুঝতে পেরে এক দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। তার গমনপথের দিকে কৌতূহল নিয়ে কিছুক্ষণ চেয়ে রইল সম্পদ। বুক চিরে লম্বা একটা দীর্ঘশ্বাস নির্গত হলো। তার অবচেতন মন দিনকে দিন তিথির ওপর কেমন দুর্বল হয়ে পড়ছে। সে বুঝতে পারছে বিষয়টা, কিন্তু মানতে নারাজ। তিথির উপর সে দুর্বল হতে চায় না। তার যুক্তিবাদী মন বলে, একটা মানুষের প্রতি এত দ্রুত কেউ দুর্বল হয়ে পড়তে পারে? পারে না। তৎক্ষুনি আরেকটা মন বিদ্রোহ ঘোষণা করে বলে, অবশ্যই পারে। তোমাদের বিয়ে প্রায় 1 মাস হতে চলল। ইজ ইট নট এনাফ টু ফিল ফর সামওয়ান? সম্পদ হাঁসফাঁস করতে লাগলো। তার মস্তিষ্কের কোথাও সেটা আপ হয়ে গেছে যে তিথি তার বউ। 3 কবুল বলে আল্লাহর কালাম সাক্ষী রেখে সে তাকে বউ হিসেবে স্বীকৃতি দিয়েছে। এটা কি যাচ্ছে তাই ব্যাপার?
তিথিকে দেখলে তার কেমন বউ বউ ফিলিংস আসে। মেয়েটা মাথায় কাপড় দিয়ে তার সামনে দিয়ে যখন ঘুরঘুর করে বা নিঃশব্দে হাঁটাচলা করে, তার হার্টবিট একটু একটু করে বেড়ে যায়। বুকের ভেতর ধূপ ধাপ পা ফেলে শব্দ অনুভব করে। মনে হয় তিথির পা ফ্লোরে পড়ছে না, তার বুকের জমিন দিয়ে হাঁটাচলা করছে। খুবই অযৌক্তিক চিন্তা ভাবনা, কিন্তু তার মন এসব মানতে নারাজ। বাসায় যতক্ষণ থাকে নিজেকে লুকিয়ে সে সূক্ষ্মভাবে তিথির গতিবিধি পরখ করে। তিথি কত সেকেন্ড পর পর শ্বাস নেয়, কত সেকেন্ড পর পর শ্বাস ফেলে, কতক্ষণ পর পর চোখের পলক ফেলে, সব তার মুখস্থ হয়ে গেছে। রান্নার সময় কতবার সে কানের পাশে খোলা চুল গোজে, চায়ে কয় চামচ চিনি খায়, ডেইলি কয় গ্লাস পানি পান করে, সব মুখস্থ তার। এমনকি ঘুমের মধ্যে কতবার কাত ঘুরে এটাও সে গুণে দেখেছে। সে যে আস্ত এক তিথিকে আবিষ্কার করেছে সেটা তিথির অজানা। শুধু তিথির নয়, তার সচেতন মনেরও অজানা। তার সচেতন মন এসব হেয়ালিপনা, এসব পাগলামি মানতে নারাজ। শুধুমাত্র তিথির থেকে দূরে থাকার জন্য, তাকে ভুলে থাকার জন্য সে কিছুদিন যাবৎ কত চেষ্টা করছে। অফিস শুরু হওয়ার আগে বাসা থেকে বেরিয়ে পড়ছে, অফিস শেষ এখানে ওখানে দেরি করে বাসায় ফিরছে। ছুটির দিনগুলোতে ভোরবেলা বের হয়ে যায় বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার অজুহাত করে, রাতের বেলা ঝটপট দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ে। আজও বন্ধুদের কথা বলে বাসা থেকে বের হয়েছিল, কিন্তু সারাদিন সে টিএসসির আশেপাশে ঘোরাফেরা করছে। বটতলার ছাউনিতে বসেও তার তিথির কথা মনে পড়ছে। শাহবাগের গ্রন্থাগারে হাজারো বইয়ের ভিড়েও তার তিথির মুখটা ভেসে উঠছে। অতঃপর ক্ষুব্ধ মন নিয়ে সে রাস্তায় রাস্তায় হেঁটেছে। অগোছালোভাবে হাঁটার সময় সমস্ত জ্ঞান জুড়ে শুধু তিথি আর তিথি ছিল। তখনই অসাবধানতাবশত রাস্তা পার করতে গিয়ে বাইকের সাথে অ্যাক্সিডেন্ট করেছে। এত বড় মানুষ রাস্তা পার দিতে পারে না ভেবে তিথি তাচ্ছিল্য করবে বলে সে একটু মিথ্যা বলেছে। অ্যাক্সিডেন্টের বিষয়টা ঘুরিয়ে বলেছে, কিন্তু এটা সত্য যে আজ মারাত্মক কোনো দুর্ঘটনা ঘটতে পারত। নিজের শরীরের দিকে একবার নজর বুলিয়ে ভাঙা পায়ের দিকে তাকালো। ভীষণ আফসোস হচ্ছে তার, যাকে ভুলে থাকার জন্য, যার থেকে দূরে থাকার জন্য পালাই পালাই করলো, দিন শেষে সে তার হাতেই এসে ধরা দিতে হলো। এখন সেই মানুষটার সাথে তাকে গৃহবন্দী জীবন কাটাতে হবে, একত্রে থাকতে হবে, মাত্র কয়েক গজ জায়গার অক্সিজেন গ্রহণ করতে হবে। একে অপরের নিঃসৃত কার্বন ডাইঅক্সাইড মিলেমিশে একাকার হয়ে যাবে, তবুও কিছুই করা যাবে না। দুপুরে খেয়েছিলেন কিছু? তিথির কণ্ঠে ফের চমকে উঠল সম্পদ। মাথা ঘুরিয়ে দেখল মেয়েটা নুডলসের বাটি নিয়ে দাঁড়িয়ে আছে। নুডলস থেকে ধোঁয়া উঠছে। বুঝতে পারল মাত্র তৈরি করা হয়েছে। সে দুপুরে কিছু খায়নি, তবুও মিথ্যে করে বলল, খেয়েছিলাম একটু, এটা খেয়ে নিন। তিথির কণ্ঠে স্পষ্ট অধিকার বোধ ফুটে উঠেছে, যেন সে না খেলে তাকে ধরে বেঁধে জোর করে খাওয়াবে। সম্পদ দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল। সে অসুস্থ, তার শরীর দুর্বল বলে তিথি কি তাকে ভয় পাবে না, সবসময় জোর খাটাবে? বিষয়টা ভেবে মুখটা মলিন হয়ে গেল তার। চিপসানো কণ্ঠে বলল, ক্ষুধা নেই। তিথি বাটিটা কাচের টেবিলের ওপর রেখে এগিয়ে এলো। কোনো শব্দ উচ্চারণ করল না, শান্ত অথচ দৃঢ় ভঙ্গিতে সম্পদকে টেনে তুলল, পিঠের নিচের বালিশ দিয়ে আধশোয়া করে বসিয়ে দিল। সম্পদ হতভম্ব হয়ে চেয়ে রইল শুধু। সে বেশ বুঝতে পেরেছে তিথি তার অসুস্থতার সুযোগ নিচ্ছে। ইতিমধ্যেই তিথি চামচে নুডলস পেঁচিয়ে তার মুখের সামনে ধরে বলল, হাঁ করুন। আমি অসুস্থ ভেবে তুমি কথা শুনতে চাইছো না আমার, তাই তো? ভুলে যেও না, আমি কিন্তু এখনও যথেষ্ট স্ট্রং আছি। দেখতে চাও? তিথি ভ্রু কুঁচকে গেল, বিরক্ত নিয়ে বলল, অযথা কথা কেন বলছেন, চুপচাপ হাঁ করুন। হাউ স্ট্রেঞ্জ, তুমি আমাকে মেজাজ দেখানো শুরু করেছো? সম্পদের প্রশ্নের ওপর না দিয়ে তিথি হাতের বাটিটা নামিয়ে রাখল। কপালের খাদ গভীর করে সম্পদের গাল চেপে ধরল।
জোরপূর্বক মুখে নুডলস পুরে দিয়ে বলল, এত কথা বলতে বারণ করেছি না? সম্পদ আর কিছু বলার ফুরসত পেল না, হতভম্ব হয়ে খেতে থাকলো। দ্বিতীয়বার নুডলস মুখে পড়তেই মৃদু চিৎকার করে উঠল। ঠোঁটের কিনারায় হাত রেখে বলল, এখানটায় জ্বালাপোড়া করছে, অনেকখানি কেটে গেছে নাকি, সাবধান। সম্পদের ঠোঁটের দিকে তাকিয়ে কিছুটা অপ্রস্তুত হয়ে গেল তিথি, কিন্তু কিছু বলল না, সাবধানে খাওয়াতে থাকলো। খাওয়ানোর এক ফাঁকে সে খেয়েছে কিনা সেটা সম্পদ জিজ্ঞেস করলো। মাথা নেড়ে শুধু সম্মতি জানালো তিথি। খাওয়ার সময় অনেকবার সম্পদের শরীর চুলকাতে লাগলো, গায়ের ভেতর কুটকুট করে পোকা কামড়াচ্ছে যেন। সেই ভোরবেলা শার্টটা এখনো গায়ে রয়ে গেছে, রাস্তায় পড়ে যাওয়ার ফলে হাতে পায়ে শরীরে ধুলোবালি লেগে গেছে। শার্ট চেঞ্জ করতে হবে, ফ্রেশ হতে হবে, না হলে সে শান্তি পাবে না। মুখে খাবার চিবোতে চিবোতে তিথি বের হওয়ার অপেক্ষায় রইল। নুডলসের বাটি খালি করে সম্পদ তৃপ্তির ঢেকুর তুলল। তিথি পানির গ্লাস বাড়িয়ে দিল। তিথির হাত থেকে সে কয়েক ঢোক পানি খেলো। শূন্য বাটিটা তিথি টেবিলের উপর রেখে বলল, ড্রেস চেঞ্জ করবেন না? আমি সাহায্য করছি। শূন্য বাটিটা তিথি টেবিলের উপর রেখে বলল, ড্রেস চেঞ্জ করবেন না? আমি সাহায্য করছি। ভয়ানক চমকে গেল সম্পদ। মুখে লজ্জা মিশ্রিত অন্যরকম দীপ্তি ফুটে উঠল। কৌতূহলের এক শিহরণ নিয়ে সে তিথির দিকে তাকালো। তিথি ততক্ষণে হাতটা বাড়িয়ে দিয়েছে। সম্পদ অতি সত্বর নিজের কলার চেপে ধরল, মাথাটা পিছিয়ে ঝটপট বলল, কি করছো? পিছিয়ে যাও বলছি। অদ্ভুত, এমন করছেন কেন? নোংরা পোশাক পাল্টাবেন না? আমি নিজে নিজে পাল্টাতে পারি, তুমি চলে যাও। আপনি পারবেন না, আপনি অসুস্থ, ভুলে গেছেন? ভুলিনি, আমি পারবো। তিথির মেজাজটা চটে গেল, বিরক্ত নিয়ে বলল, চাইল্ডিস্টের মতো কথাবার্তা বলবেন না তো। তুমি কিভাবে কথা বলছো? ভাবখানা এমন যেন আমার থেকে তুমি বেশি অভিজ্ঞতা সম্পন্ন, বেশি বয়স সম্পন্ন। আমি চাইল্ডিস্ট আর তুমি ওল্ডিশ, এটা প্রমাণ করতে চাইছো? তিথি ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। সম্পদের ছেলে মানুষই কথাবার্তা শুনে হতাশ না হয়ে পারল না। আফসোসের সুরে বলল, অ্যাক্সিডেন্টের সাথে সাথে কি মাথার দু একটা নিউরন ছিঁড়ে গেছে? আমি কি বলছি আর আপনি কি উত্তর দিচ্ছেন? হাত সরান, আমি জামা খুলে দিচ্ছি। শুধু খুলে দিচ্ছি করছো কেন? খোলার পর কি গায়ে দেব? তাই তো। সম্পদের আর কোনো কথা শোনার প্রয়োজন বোধ করল না সে। ধীর পায়ে ব্যালকনির ডান পাশের দেওয়ালের দিকে এগিয়ে গেল। আলমারি খুলে ঢিলেঢালা ফতুয়া আর ট্রাউজার বের করল। কাপড় বের করার এক ফাঁকে সে সম্পদের সম্পূর্ণ রুমে নজর বুলালো। অনেক বেশি সুন্দর রুমটা, ছিমছাম, সব কিছু গোছানো। মুগ্ধ না হয়ে পারল না তিথি। ব্যালকনিতে নজর বুলিয়ে চোখ দুটো সম্পদের উপর ন্যস্ত করল। দেখল সম্পদ এখনও শার্টের কলার চেপে ধরে আছে। সে রোবটের মতো এগিয়ে গেল। সম্পদ আর অপেক্ষা করল না, তাকে দেখে নিজের শার্টের বোতাম খুলতে লাগলো। তিথি চোখ সরিয়ে নিল। আচমকা সম্পদ অস্ফুট আর্তনাদ করতে তার টনক নড়ল। কাছে এগিয়ে গিয়ে দেখল পরনের শার্টটা কাঁধের উপর ঝুলে আছে, প্রায় খুলে ফেলেছে, কিন্তু হাতের কনুই দিয়ে টেনে নামাতে পারছে না। সে সম্পদের বাহু স্পর্শ করল। সম্পদ যন্ত্রণাক্লিষ্ট মুখে তাকালো, কিন্তু বাদ সাধল না। তিথি হাত উঁচু করে আস্তে আস্তে তা হাত গলিয়ে শার্টটা বার করল। কোনোই পরীক্ষা করে দেখল অনেকখানি জায়গা চামড়া ছিঁড়ে গেছে। জখমের উপর বিন্দু বিন্দু রক্ত জমে শুকিয়ে গেছে। প্রচণ্ড দুঃখ পেল সে, তবে নিজেকে দুর্বল হতে দিল না। সম্পদের গায়ে স্যান্ডো গেঞ্জিটা নিজেই খুলে ফেলল। তিথি মাথা নিচু করে ফেলল। হাতের ড্রেস সরিয়ে রাখা সম্পদ কপাল কুঁচকে বলল, তিথি, তুমি সত্যি সত্যি আমাকে খালি গায়ে রাখতে চাও? শুকনো কাপড় ভিজিয়ে আনছি, শরীরটা একটু মুছে নিন। কতদিন বা শাওয়ার নিতে পারবেন না কে জানে। সম্পদ আর প্রতিবাদ করল না। তিথি ব্যালকনিতে ঝুলে থাকা টাওয়েল হাতে ওয়াশরুমে ঢুকলো।
সম্পদ অস্থির চোখে ওয়াশরুমের দিকে চেয়ে রইল। তিথি বের হলো মিনিট দুয়েক পর। ভেজা টাওয়েল বাড়িয়ে দিয়ে বলল, মুছে ফেলুন। সম্পদ টাওয়েলটা এক প্রকার ছিনিয়ে নিল। চোখ মুখ আর শরীরের ক্ষত বাঁচিয়ে সে আস্তে আস্তে মুছতে লাগলো। না চাইতেও তিথির দৃষ্টি সম্পদের উন্মুক্ত দেহে বিচরণ করল। সেই সাথে আঁতকে উঠল সে। সম্পদের শরীরের অনেক জায়গায় কাটাছেঁড়ার দাগ। সে এগিয়ে গিয়ে সম্পদের হাত থেকে টাওয়েলটা কেড়ে নিল। সম্পদ বাধা দেওয়ার ফুরসত পেল না। তিথি যত্ন সহকারে সম্পদের পিঠের দিকটা মুছে দিল। ঘুরে ফিরে চোখ দুটো তার সম্পদের ক্ষতগুলোর দিকেই পড়ল। ভীষণ আহত হলো সে। কতটা কষ্ট পেয়েছে মানুষটা, এখনো পাচ্ছে। সে হাত পা মুছে দিয়ে ফতুয়া এগিয়ে দিল। ফতুয়া হাতে নিয়ে সম্পদ কয়েক সেকেন্ডের জন্য থমকে গেল। তিথি তার শরীর মুছে দিল, কিন্তু নিজের স্পর্শ বাঁচিয়ে। 1 সেকেন্ডের জন্য তার দেহ স্পর্শে লাগেনি। মনক্ষুণ্ণ হলো তার অবচেতন মনের কোনো এক অংশ চেয়েছিল তিথির ছিটাফোঁটা স্পর্শ পেতে। মুখটা তবলার মতো করে ফতুয়াটা গায়ে দিল সে। প্যান্টের দিকে তাকালো। প্যান্ট খোলা সম্ভব না। হাঁটু পর্যন্ত গুটিয়ে পা ব্যান্ডেজ করে দিয়েছে ডক্টর। তিথি পায়ের অবস্থা দেখে বুঝতে পারল। হাতের ট্রাউজারটা সরিয়ে রেখে দিল। ভেজা টাওয়েলটা ওয়াশরুমে গিয়ে ফের ধুয়ে নিল। তারপর ব্যালকনিকে ঢুকে শুকিয়ে দেওয়ার জন্য। ব্যালকনিতে দৃশ্যমান নারী দেহের প্রতি কিছুক্ষণ চেয়ে রইল সম্পদ। সেদিকে চেয়ে থাকতে থাকতে শরীর নেতিয়ে এলো তার। প্রচণ্ড ক্লান্তি লাগছে। এত কর্মঠ শরীরও দুর্বল মনে হচ্ছে। বুঝতে পারল দেহের ক্ষতের পরিমাণ নেহাত কম নয়। কবে যে আবার সম্পূর্ণ সুস্থ হবে। দীর্ঘশ্বাস ফেলে বিছানায় শুয়ে পড়ল সে। তিথি ব্যালকনির কাজ টেনে নিয়ে রুমে ঢুকল। বিছানার দিকে এগিয়ে এসে পায়ের নিচ থেকে ব্ল্যাঙ্কেটটা উঠিয়ে সম্পদের গায়ে জড়িয়ে দিল। বন্ধ চোখ জোড়া আবার খুলল সম্পদ। শরীর অসুস্থ, তার সাথে সাথে তার মন অসুস্থ হয়ে পড়েছে ধীরে ধীরে। ঘুরে ফিরে চোখ দুটো তিথির ওপর গিয়ে আটকে যাচ্ছে বারংবার। এটাতে অবশ্য স্বস্তি যে এসব তিথির চোখে পড়ছে না, কারণ তিথি পুরোটা সময় এদিক ওদিক বা দৃষ্টি নত করে রেখেছে। খুব কদাচিৎ সে তার মুখের দিকে তাকাচ্ছে। ফলে তার চোরা চোখের দৃষ্টি তিথির নজরে পড়ছে না। নজরে পড়লে ভয়ানক লজ্জায় পড়ে যেত সে। তার চাহনিরত অবস্থায় তিথি রুমের লাইটটা বন্ধ করে দিল। তৎক্ষণাৎ রুম আবছা অন্ধকারে ঢেকে গেল। বাইরের সূর্য অস্তমিত হওয়ার সময় হয়ে গেছে। ধরণীর বুকে রাত ক্রমশমান। সেই সাথে সম্পদের বুকের ক্রমশমান নতুন ভালো লাগার জোয়ারে। এক স্পর্শ অনুভূতি, ছোঁয়ার। তিথি এগিয়ে এসে সম্পদের বিছানা ঘেঁষে দাঁড়ালো। বলল, চোখ বন্ধ করে একবার ঘুমানোর চেষ্টা করুন তো। তিথির কথা মতো সম্পদ অতিশয় দ্রুত চোখ বন্ধ করল। অপেক্ষা করল তার প্রত্যাগমনের। কিন্তু বন্ধ চোখে অনুভব করল তিথি রুম থেকে যায়নি। তার শরীর থেকে সেই চিরপরিচিত মেয়েলি গন্ধটা নাকে কড়াভাবে লাগছে। সম্পদ চোখ খিচে বন্ধ করে রইল। কিছুক্ষণ পর কপালে উষ্ণ একটা স্পর্শ পেল। কেঁপে উঠল সে। তিথির হাত এত গরম কেন? হাত মুঠো করে সে স্তব্ধা মেরে পড়ে রইল। তিথি কপাল থেকে হাত সরিয়ে নিল আর মনে বলল, জ্বর নেই। সম্পদ কোনো প্রত্যুত্তর করল না, এমনকি নিঃশ্বাসও ফেলল না। তিথি শ্বাস ফেলে রুম ত্যাগ করল। দরজা ভিড়িয়ে দেওয়ার শব্দ হতেই সম্পদ ধপ করে চোখ খুলল। শ্বাস দ্রুততর হয়ে গেল। ডান হাতটা আপনা আপনি কপাল স্পর্শ করল, যেই জায়গাতে নরম হাতের স্নিগ্ধ এক স্পর্শ পেয়েছে। ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল তার। আচমকা ব্ল্যাঙ্কেট দিয়ে সম্পূর্ণ মুখ ঢেকে ফেলল সে। মাঝরাতে সম্পদের মৃদু স্বরে আর্তনাদে শব্দে তিথি ধরফড়িয়ে উঠে পড়ল। সবেমাত্র চোখ দুটো লেগে এসেছিল তার, কিন্তু কান সজাগ ছিল। সম্পদের মৃদুস্বরও ঠিক কানে পৌঁছালো। দ্রুত উঠে গিয়ে সুইচ টিপে রুমের বাল্ব জ্বালালো। ঘুম জড়ানো চোখ মেলে দেখল সম্পদ কেমন হাঁসফাঁস করছে। তার চোখ মুখ কালো হয়ে এসেছে। দ্রুত এগিয়ে গেল সে। চিন্তিত স্বরে ডাকল,
শুনছেন? এমন করছেন কেন? চোখ খুলুন। সম্পদ চোখ খুলল না, ছটপট করতে লাগলো। মুহূর্তে তীব্র ভয় এসে তিথিকে জেঁকে ধরল। এই জন্য সে গ্রামে ফোন করে সম্পদের অ্যাক্সিডেন্টের কথা জানাতে চেয়েছিল, কিন্তু সম্পদ রাজি হয়নি। এত রাতে যদি মানুষটা বেশি অসুস্থ হয়ে পড়ে, কী করবে সে? চিন্তায় গলা শুকিয়ে এলো তার। ভয়ে ভয়ে সম্পদের কুঁচকানো কপাল স্পর্শ করল, সঙ্গে সঙ্গে ছিটকে হাত সরিয়ে নিল। সম্পদের শরীরে তাপমাত্রা অনেক, জ্বরে গা পুড়ে যাওয়ার উপক্রম, ত্বকের উপর আগুন ঝরছে যেন। সে মুখটা নিচু করে ঘন ঘন ডাক দিল, শুনছেন? চোখ খুলুন দেখি, তাকান তো, শুনছেন? সম্পদ নির্বিকার রইল। তিথি অবাক হয়ে লক্ষ্য করল সম্পদের বন্ধ চোখের কার্নিশ বেয়ে জলের ধারা। নিঃশব্দে কেঁদে যাচ্ছে ছেলেটা। বুকের ভেতর পুড়ে উঠল তার। না জানি কতটা কষ্ট পাচ্ছে। সে আর অপেক্ষা করল না, জ্বর কমাতে হবে। বুকের ওড়নাটা কোমরে পেঁচিয়ে সে ছুটোছুটি করতে লাগলো। দীর্ঘক্ষণ নিরলস পরিশ্রমে পর তিথি সম্পদের জ্বর কিছুটা কমিয়ে আনতে সক্ষম হলো। সম্পদের ছটফটানি ভাব কিছুটা কমেছে। আপাতত নিস্তেজ হয়ে পড়ে আছে সে। এতক্ষণ মুখের উপর যে কালো ছায়াটা ছিল সেটা সরে গেছে। স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। কি ভয়টাই না পেয়েছিল! এসব কখনো ফেস করতে হয়নি তাকে। একাকী বাসায় সম্পদের অসুস্থতা বেড়ে গেলে কি করত সে, ভাবতেই মাথা খারাপ অবস্থা। সম্পদের কপালে ডান পাশে ব্যান্ডেজ লাগানো। তিথি জ্বর মাপার জন্য গলায় হাত রাখল। অনেকটা কমে গেছে। হাতের ভেজা কাপড়ের টুকরোটা তবুও কপালের এক পাশে চেপে ধরে রাখল। রুমে এখনো বাল্ব জ্বলছে। ধবধবে সাদা রঙের আলোতে ভেসে যাচ্ছে সম্পূর্ণ রুম। তিথি সম্পদের মুখের দিকে তাকালো। আনমনে হাতটা সম্পদের মাথায় চলে গেছে। মানুষটার ঘন চুলে তার আঙুলগুলো বিচরণ করছে। হুট করে হাত থেমে গেল। আবিষ্কার করল সে যে এভাবে সম্পদকে স্পর্শ করছে, তাতে তার বিন্দুমাত্র অসহ্য অনুভূতি হচ্ছে না। অথচ এতদিন ভাবত যে আর কোনো পুরুষের ছোঁয়া সে সহ্য করতে পারবে না। আগুনের উত্তাপের মতো জীবন যন্ত্রণায় পূর্বে পুরুষের স্পর্শে। কিন্তু তার ধারণা ভুল। সম্পদের চুলের ফাঁকে থেমে থাকা হাতটা আবার নড়াচড়া শুরু করলো। তিথি সম্পদের থেকে খানিক দূরে রেখে মাথাটা খাটের সাথে এলিয়ে দিল। একটু সময় বিশ্রাম নেওয়া যাক। তার ঘুমানোর জন্য ফ্লোরে বিছানা করা হয়েছে। শুরুতে সম্পদ যদিও তাকে এই রুমে থাকতে দিতে রাজি হচ্ছিল না, কিন্তু সে শতবারণ শোনেনি। বিছানাপত্র নিয়ে এ রুমে চলে আসার পর সম্পদ নতুন বাহানা শুরু করে। তাকে ফ্লোরে শোয়া যাবে না। এক পর্যায়ে আমতা আমতা করে বলেছিল, তুমি চাইলে আমার পাশে শুয়ে পড়তে পারো। তিথি নিজেই রাজি হয়নি। সম্পদের সাথে এক বিছানায় ঘুমোনো জাস্ট ইম্পসিবল। তাছাড়া তার ঘুমোনোর ঠিকানা নেই। দেখা গেল সম্পদের ভাঙা পায়ের উপর পা উঠিয়ে দিয়েছে। সে আর রিস্ক নেয়নি। ফ্লোরে বিছানা করে শুয়ে পড়েছিল। ঘুমের মধ্যে সম্পদ হালকা করে নড়ে উঠল। তিথি দ্রুত সোজা হয়ে বসল। সম্পদ খাটের মাঝামাঝি শুয়ে আছে। সেই জন্য কপালে জলপট্টি দেওয়ার জন্য তাকে বিছানায় উঠে বসতে হয়েছে। সম্পদ হালকা নড়ে আবার স্থির হয়ে এলো। তিথি কয়েক মিনিট সোজা হয়ে বসে রইল। কিছুক্ষণ পর লম্বা মতো হাই তুলে আবার খাটে হেলান দিল। ভোরবেলা সম্পদ নড়ে চড়ে উঠল প্রকৃতির ডাকে। ওয়াশরুমে যেতে হবে তাকে। চোখ ডোলে সামলে তাকালো। মাথার উপরে চুনকাম করা ছাদ নজরে এলো। ভেতরে কেমন বিস্বাদ লাগছে। মুখের ভেতর তেতো একটা ভাব। আস্তে করে মাথাটা ঘুরিয়ে এসে বাম পাশে তাকালো। সঙ্গে সঙ্গে পিলে চমকে উঠল তার। তিথি বিছানায় তার পাশে শুয়ে আছে। এটা কিভাবে সম্ভব? এক হাতে চোখ ডোলে ফের তাকালো সে। নিজের চোখকে ভুল প্রমাণ করতে পারল না। তিথি সত্যি সত্যি তার পাশে শুয়ে আছে, কিন্তু দুজনের মাঝে যথেষ্ট দূরত্ব। তবুও সম্পদের ভেতরে অদ্ভুত এক শিহরণ বয়ে গেল। এতদিন বুকের ভেতর থাকা জড় হৃৎপিণ্ডটা ফের যেন জীবন ফিরে পেল।
নিজের অস্তিত্ব জানান দেওয়ার জন্য ক্রমশ সেটা বাড়তে থাকলো। সম্পদ মুচকি হাসল, মাথাটা সম্পূর্ণ ঘুরিয়ে তিথির দিকে সম্পূর্ণ মনোযোগ দিল। তিথি বেঘোরে ঘুমোচ্ছে। এত শান্তির ঘুম সম্পদ কাউকে ঘুমোতে দেখেনি। তার নিজেরও ঘুম হারাম হয়ে গেছে এই মেয়েটা তার জীবনে আসার পর থেকে। প্রথমবার যখন তিথি দুর্ঘটনার কথা শুনেছিল সেই দিনের অনুভূতি আর ইদানিং করা অনুভূতি সম্পূর্ণ আলাদা। একই মানুষের বুকের গহন থেকে উৎপন্ন হওয়া দুই রকম আলাদা অনুভূতি, দুই মেরুর যেন। তখন তিথির দিকে তাকালে তার চোখ জ্বলে উঠত, মনে হতো উত্তপ্ত বস্তু দিকে তার চোখ পড়ল, এক দগ্ধ আগুনে মন পুড়ে উঠত। কিন্তু এখন তিথির মুখের দিকে তাকালে দু চোখে মুগ্ধতা এসে ভর করে। কি সুন্দর, স্নিগ্ধ আর পবিত্র এই মুখ। এই মুখের দিকে তাকালে প্রশান্তি অনুভব হয়, ভালো লাগার শীতলতায় ছেয়ে যায় মন জমিন। দুই চোখের ঘোর লেগে আসে। মন্ত্রমুগ্ধের মতো ওর মুখের দিকে চেয়ে থাকতে ইচ্ছে করে জনম জনম, শুধু চেয়ে থাকতে ইচ্ছে করে। ঘুমের মধ্যে তিথির ঠোঁটটা হালকা প্রসারিত হলো, ঠোঁটের কোণে ফুটে উঠল স্পষ্ট কিন্তু ক্ষীণ একটা হাসির রেখা। সম্পদ প্রচণ্ড রকম খুশি হলো। কতদিন পর তিথির মুখে অল্প একটু হাসি দেখতে পেল। অবশেষে তিথির দুঃস্বপ্নগুলো কি পিছু ছাড়ল? সে প্রায় রাতে দেখেছে ঘুমের মধ্যে তিথি দুঃস্বপ্ন দেখে, তার থেকে উত্তরণের জন্য আকুপাকু করে। মেয়েটার কপাল কুঁচকে আসে বারবার। এই প্রথম সে তিথির ঠোঁটের কোণে হাসি দেখল, এক চিলতে মিষ্টি হাসি। ভালো লাগলো এটা ভেবে যে তিথি নতুন করে সুস্বপ্ন দেখা শুরু করেছে। ঘুমের মধ্যে তার কুচকানো কপালের জায়গায় হাসি ফুটে উঠেছে। তপ্ত শ্বাস ফেলে সম্পদ হাতটা বাড়িয়ে দিল তিথির দিকে। মাথার 1 ইঞ্চি ওপরে হাতটা নিয়ে সম্পদের মুখটা চুপসে গেল। চোখে মুখে এসে ভর করল কৌতূহল। মনে প্রশ্ন জাগলো, কোন স্বপ্ন দেখে তিথি ঘুমের মধ্যে হাসল? কে ছিল তার স্বপ্নে যে তাকে এত সুন্দর করে হাসতে বাধ্য করল? মনের অতলে উৎপন্ন হওয়া প্রশ্নের কোনো উত্তর না পেয়ে মন খারাপ হয়ে গেল তার। বিষণ্ণ কণ্ঠে বলল, তোমার স্বপ্নে কে ছিল তিথি, বলো না। ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল সে। তিথির মাথার ওপর হাতটা সরিয়ে আনল। তিথির স্বপ্নে যেই থাকুক, সে মেয়েটার প্রতি কৃতজ্ঞ। বরাবরই জীবন সম্পর্কে ভীষণ উদাসীন ছিল সে। তার অন্ধকার আর নিঃসঙ্গতায় ভরপুর জীবনটাতে মেয়েটা ম্যাজিকের মতো কাজ করেছে। এখন বেঁচে থাকার সঠিক মানে খুঁজে পেয়েছে। এখন তার 1000 জনম বাঁচতে ইচ্ছে হয়, 1000 জনম শুধু এই মেয়েটাকে পাশে রেখে বাঁচতে ইচ্ছে হয়। নিজের ভাবনাতেই নিজেই চমকে উঠল সম্পদ। এসব কি ভাবছে সে? সে কি শুধু মেয়েটার প্রতি দুর্বল, নাকি ইতিমধ্যে ভালোবেসে ফেলেছে? অসম্ভব। দ্রুত তিথির থেকে চোখ সরিয়ে নিল। 2 হাতে নিজের গাল স্পর্শ করল সে। ওয়াশরুমে যেতে হবে, কিন্তু এভাবে ভাঙা পা নিয়ে একা যাওয়া সম্ভব নয়। কিছুটা মনক্ষুণ্ণ হলো তার। ফের তিথির দিকে তাকালো। তিথি কাদার মতো ঘুমিয়ে আছে। সম্পদ চাইছে না এই ঘুমটা নষ্ট করতে। নিজে নিজে ওঠার চেষ্টা করলো। গায়ের ওপর থেকে ব্ল্যাঙ্কেটটা সরিয়ে ফেলল। সাবধানে সুস্থ পাটা ফ্লোরে রাখল। এরপর সুবিধা করতে পারল না। ভাঙা পাটা ফ্লোরে রাখার আগেই ব্যথায় কোকিয়ে উঠল সে। ধরফড়িয়ে উঠে পড়ল তিথি। কয়েক সেকেন্ড শূন্য দৃষ্টিতে পরিস্থিতি বোঝার চেষ্টা করল। সম্পদের ফ্লোরের ওপর এক পায়ে দাঁড়ানো দেখে হুড়মুড় করে বিছানা ছেড়ে নামল। ঘুম জড়ানো কণ্ঠে বলল, আপনি মানুষ হবেন কবে? আমাকে ডাকতে হয় না? সম্পদ অস্ফুট স্বরে বলল, তুমি ঘুমোচ্ছিলে তো? আমি কি সারা জীবনের জন্য ঘুমিয়েছিলাম? ডাক দিলে উঠতাম না? সম্পদ কিছু বলল না। ধপ করে বিছানায় বসে পড়ল। ব্যান্ডেজ করা পায়ের দিকে চেয়ে আফসোস হলো। ওয়াশরুমে যাওয়ার ব্যাপারটা মাথায় ছিল না। এখন কি করবে সে? এক্ষেত্রে তিথির সাহায্য নিতেও কেমন লজ্জা বোধ হচ্ছে। সম্পদকে নিশ্চুপ দেখে তিথি কপাল কুঁচকে বলল, বসে পড়লেন কেন? কোথায় যেন যাওয়ার প্ল্যান করছিলেন, যাবেন না? সম্পদ
অসহায় মুখে ওয়াশরুমের কথা উচ্চারণ করতে পারল না, শুধু বাম হাতের একটা আঙুল তুলে ওয়াশরুম নির্দেশ করল। তিথি কুঁচকানো কপাল শিথিল হয়ে এলো, কিন্তু কোনো রকম প্রতিক্রিয়া দেখা গেল না। শুষ্ক গলায় বলল, উঠে পড়ুন, আমি নিয়ে যাচ্ছি। তিথি এগিয়ে এসে তার বাহু চেপে ধরল। তিথির উপর ভর রেখে সম্পদ এক পায়ে লাফিয়ে লাফিয়ে ওয়াশরুমে ঢুকল। হতাশ সুরে বলল, আমার জায়গায় তোমার পা ভাঙলে এত কষ্ট করতে হতো না তোমার। আমি ইজিলি কোলে তুলে এখানে ওখানে নিয়ে যেতে পারতাম, এত কষ্ট করতে হচ্ছে আমায়। আপনি কি এখন আমার কোলে উঠতে চান? সম্পদ থতমত খেলো, ওয়াশরুমের পাল্লার সামনে ভর ছেড়ে দিল, বলল, আমি সেটা বলিনি, বললাম যে তোমার পা ভাঙলে। আপনি কি চান যে আমার পা ভেঙে যাক? আরে না, উল্টোপাল্টা বুঝেছ কেন তুমি? দেখি দরজা বন্ধ করো তো। তিথি সম্পদের হাতটা ঢিলে করল, কনফার্ম হওয়ার জন্য বলল, পারবেন তো? হুম। অগত্যা তিথি তার হাত ছেড়ে দিল। ওয়াশরুমের দরজা ভিড়িয়ে দিয়ে সরে এলো, লম্বা একটা হাই তুলে বিছানায় বসলো। কতদিন পর এত গভীর ঘুম ঘুমোলো, কতগুলো রাত পর আজ প্রথম সে দুঃস্বপ্নের হাত থেকে রেহাই পেয়েছে। আজ কোনো দুঃস্বপ্ন দেখেনি সে। কিন্তু কেন দেখেনি? এই কেনর উত্তর খুব সহজে মিলল। গতকাল রাতে সম্পদের শরীরের কন্ডিশন নিয়ে ভীষণ চিন্তায় ছিল সে। কোনো ধরনের দুশ্চিন্তা করার সুযোগ হয়নি। মস্তিষ্কের সবটা জুড়ে সম্পদের অসুস্থতা ছিল। তার জীবনের দুর্ঘটনা ভাবার সময় ছিল না, সেজন্য হয়তো সাউন্ড স্লিপ হয়েছে। মনে মনে সম্পদের প্রতি কৃতজ্ঞতা অনুভব করল সে। তিথি। ওয়াশরুমের ভেতর থেকে সম্পদের ডাকে তিথির টনক নড়ল। দৌড়ে গেল সে। পাল্লা সরিয়ে দিতে সম্পদের ভেজা মুখ নজরে এলো। ইতিমধ্যে অল্প বিস্তর হাত মুখ ধুয়ে ফেলেছে সে। কিছুটা কুঁজো হয়ে এক পায়ে দাঁড়িয়ে আছে মানুষটা। তিথি একটু স্বস্তি পেল। গতকাল সম্পদ দাঁড়াতেই পারছিল না, কিন্তু আজ অন্তত এক পায়ে দাঁড়াতে পারছে। সে সম্পদকে ধরে এনে বিছানায় বসিয়ে দিল, আজ শোয়া করে শুইয়ে দিল। শুকনো টাওয়েল এগিয়ে দিয়ে বলল, কপালের ব্যান্ডেজ ভেজেনি তো? না। আয়নায় দেখে তারপর মুখ ধুয়েছি। ঠিক আছে। তিথি সরাসরি সম্পদের ঠোঁটের দিকে তাকালো। ঠোঁটের কোণে কালচে হয়ে গেছে, ক্ষত শুকিয়ে যাচ্ছে। তাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে সম্পদ ভীষণ অপ্রস্তুত হয়ে গেল। বলে উঠল, কি দেখছো? কিছু না। বলে তিথি ঘুরে দাঁড়ালো। ফ্লোরের বিছানাপত্র তুলতে গিয়ে তার মনে পড়ল মাঝরাতে থেকে সে সম্পদের পাশে শুয়েছিল। গায়ে কাঁটা দিয়ে উঠল তার। বেশিক্ষণ স্থায়ী হলো না। সম্পদের জ্বরের কথা মনে পড়ল। চিন্তিত গলায় প্রশ্ন ছুড়ল, আপনার শরীর কেমন? জ্বর আছে? সম্পদ কপালে হাতের উল্টো পিঠটা ছুঁয়ে বলল, কই না তো। তিথি আর কিছু বলল না। সম্পদকে ওয়াশরুমে নেওয়ার সময় কোনো তাপমাত্রা অনুভব করেনি, তার মানে জ্বর ছেড়ে গেছে। চুপচাপ বিছানাপত্র গুছিয়ে ফেলল, তারপর রুমের এক কোণায় রেখে আসলো। দরজার দিকে এগোতে এগোতে বলল, আমি রান্না করে আনছি, বিশ্রাম নিন। দুপুরের কাঠফাটা রোদে ভেসে যাচ্ছে শহর। সারাদিনের ব্যস্ত শহর কিছুটা ঝিমিয়ে এসেছে যেন। সামনের রাস্তায় তেমন গাড়ি নেই। রাস্তার ডান পাশে একটা খালি রিক্সা দাঁড়িয়ে আছে। রিক্সাওয়ালা বিরস মুখে সিগারেট টেনে যাচ্ছে। নিজের রুমের জানলা দিয়ে স্পষ্ট সব দেখতে পেল তিথি। দুপুরবেলা শাওয়ার নেওয়ার পর থেকে এখানে দাঁড়িয়ে আছে সে। ভেজা চুলে পিঠময় ছড়িয়ে আছে। জানলা দিয়ে ঝিরঝির বাতাস বইছে। বাতাসে চোখের সামনে দুলতে থাকা চুলগুলো কানের পাশে গুঁজে দিল। ব্যস্ত নগরী দেখতে দেখতে কতক্ষণ পুরনো স্মৃতি রোমন্থন করছিল সে। এখন সরে পড়া দরকার। ভেজা চুল হাত দিয়ে ঝেড়ে সরে আসতে নিল। হুট করে তার চোখ গেল রাস্তার অপোজিটে কান্তা ভিলার ওপর। বহুতল ভবনটা 4 তলায় একটা পুরুষ অবয়ব দেখা পেল। অবয়বটার দৃষ্টি তার দিকে, সেটা বুঝতে তিথির ভীষণ আহত হলো।
প্রচণ্ড মন খারাপ হয়ে গেল তার। না জানি কখন থেকে বা কবে থেকে মানুষটা তাকে এইভাবে দেখছে। কোনো পুরুষ মানুষের দৃষ্টি তার সহ্য হয় না। ঘৃণায় শরীর গুলিয়ে উঠল। দ্রুত ওয়াশরুমে চলে গেল সে। কিছুক্ষণ পর চোখে মুখে পানি দিয়ে বের হলো। আড়াল থেকে জানলার পর্দা টেনে নিল। মুখ মুছে ড্রয়িং রুমে বসলো। সম্পদের রুমের দিকে এক পলক তাকালো। সম্পদকে দুপুরের খাবার খাওয়ানো হয়েছে, মেডিসিন দেওয়া হয়েছে। আপাতত ঘুমোতে বলে সে বের হয়েছে। সময় কাটানোর জন্য সে টিভি অন করলো। সবেমাত্র রিমোট হাতে নিয়েছিল সে। 2-3টা চ্যানেল পাল্টাতে সম্পদের ডাক কানে এলো। অত্যন্ত মোলায়েম স্বরে ডেকে যাচ্ছে, তিথি, তিথি। সম্পদ তাকে খুব একটা নাম ধরে ডাকে না, কিন্তু মাঝে মধ্যে হুটহাট নাম ধরে ডাকলে তিথি পুলকিত অনুভব করে। ভেতরটা ভালো লাগা ছেয়ে যায়, মন নেচে ওঠে। আজও তার ব্যতিক্রম হলো না। তিথি, এই তিথি, শুনছো না কেন? সম্পদের হুড়মুড়ে ডাকে তিথি অগ্রাহ্য করতে পারল না। রিমোটটা কাউচের উপর রেখে উঠে দাঁড়ালো সে। তিথি, এই তিথি, শুনছো না কেন? সম্পদের হুড়মুড় ডাক তিথি অগ্রাহ্য করতে পারল না। হাতের রিমোটটা কাউচের উপর রেখে সে সম্পদের রুমের দিকে পা বাড়ালো। দরজা অল্প একটু খোলা। তিথি বাকি অংশ ঠেলে ভেতরে ঢুকলো। সম্পদ বিছানায় শুয়েছিল। তিথিকে দেখে একটু নড়েচড়ে উঠল। এক অপ্রতিরোধ্য আবেগে ভেসে গেল। রক্তের ভেতর ছড়িয়ে পড়ল অনাকাঙ্ক্ষিত অস্থিরতা। হাড়গোড়ের ভেতর কেমন কড়কড়ে আওয়াজের টের পেল। নিজের অস্বাভাবিক দশার দিকে ভ্রুক্ষেপ না করে সে কড়া গলায় বলল, সেই কখন থেকে ডাকছি, এত দেরি হলো কেন? মানুষ মনে হয় না আমাকে? এতটা সময় নিয়ে তোমায় না ডেকে একটা উদ্ভিদকে ডাকলেও সে এতক্ষণে আমার ডাকে সাড়া দিত, হেঁটে চলে আসতো। আর তুমি? তো উদ্ভিদকে ডাকুন না, আমি কি বাধা দিয়েছি? আপনার ব্যালকনির অপোজিটে নিম গাছ আছে, নিম গাছকে ডাকুন। নিমের হাওয়া বড্ড উপকারী। সম্পদের মুখটা পাংশুটের মতো হয়ে গেল। তাকে থম মেরে থাকতে দেখে তিথি মোলায়েম গলায় বলল, কেন ডাকছিলেন? এসে গেছি, বলুন। সম্পদ আর কথা খুঁজে পেল না। এতক্ষণ চেপে রাখা অস্থিরতা আলোর বেগে বাড়তে লাগলো যেন। সত্যি তো, সে কেন ডাকছিল তিথিকে? নিজের মনকে জিজ্ঞেস করে উপযুক্ত উত্তর পেল না। তাকে চুপ থাকতে দেখে তিথি তপ্ত শ্বাস ছাড়ল। বিছানার দিকে এগিয়ে এসে বলল, কেন ডাকছিলেন আমায়? কোনো প্রয়োজন? হ্যাঁ, প্রয়োজন ছাড়া ডাকবো কেন তোমায়? তোমার সাথে বসে বসে গল্পগুজব করার মতো সম্পর্ক এখনো সৃষ্টি হয়নি। কি প্রয়োজন? পানি খাবো। সম্পদে নির্বিকার উত্তরে তিথি আবারও দীর্ঘশ্বাস ফেলল। হাতটা বাড়ালেই সম্পদের পানির গ্লাস স্পর্শ করতে পারে। তার বিছানার কাছে টেবিলের উপর গ্লাস। সে আর প্রতিবাদে গেল না। গ্লাসটা সম্পদের হাতে তুলে দিল। মাথাটা সামান্য উঁচু করে সম্পদ গ্লাস হাতে নিল। কোনো রকম ঠোঁটটা ভিজিয়ে সে গ্লাসটা সরিয়ে রাখল। এবারে তিথি কৌতূহল দমাতে না পেরে প্রশ্ন করল, শুধুমাত্র ঠোঁট ভেজানোর জন্য আপনি পানি চাইলেন? চোখ ছোট ছোট করে তিথির দিকে তাকালো সম্পদ। পরক্ষণে গ্লাসটা পুনরায় হাতে নিল। ঢকঢক করে পানি খেয়ে সম্পূর্ণ গ্লাস খালি করে ফেলল। শূন্য গ্লাসটা একটু জোরেই টেবিলের উপর নামিয়ে রাখল। ভেজা ঠোঁট মুছে বলল, এবার খুশি? আপনি ঘুমিয়ে পড়ছেন না কেন? ঘুমিয়ে পড়ুন, ঘুম আসছে না। সম্পদের বাচ্চাদের মতো নাকি সুর শুনে তিথি তার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো। কিছু বলার মতো শব্দ খুঁজে পেল না। আশেপাশে নজর বুলিয়ে ব্যালকনির দিকে এগিয়ে গেল। ব্যালকনি দিয়ে দুপুরের কড়া রোদ রুমে ঢেউ খেলাচ্ছে। চুপচাপ পর্দা টেনে দিল। সঙ্গে সঙ্গে রুমে আবছা অন্ধকার হয়ে গেল। সরে এসে বলল, এত আলোতে ঘুম হবে কি করে? এখন চেষ্টা করুন, ঘুম আসবে। সম্পদের ভেতরের স্বপ্ন ভাঙার বেদনার মূর্ছে যাওয়ার মতো অবস্থা হলো। সে ঘুমাতে চাইছে না। তিথিকে পাশে বসিয়ে রেখে তার আলগোছে কথা শুনতে মন চাইছে, কিন্তু কোথায় যেন বাধা।
মন খারাপ করে নড়ে চড়ে আবার শুয়ে পড়ল সে। চোখ বন্ধ করে আবার খুলে ফেলল। অস্ফুট স্বরে বলল, আমার মাথা ব্যথা করছে, ঘুম আসবে না। ওষুধ খাবেন? না। তাহলে কি করবেন? সম্পদের বলতে ইচ্ছে করল, তোমার সাথে গল্প করব। একটু আমার পাশে এসে বসো তো। কিন্তু ইচ্ছেকে শব্দে রূপান্তর করে মুখ নিঃসৃত করতে পারল না। ভেতরটা হতাশায় ছেয়ে গেল। তিথিকে তার কত কিছু বলার আছে। তার তার ২৭ বছরের জীবনের খুঁটিনাটি সব মেয়েটাকে বলতে চায় সে। কিন্তু কোথাও যেন জড়তা। বলতে গিয়েও বারবার ফিরে আসতে হচ্ছে। খুব করে চেয়েও মেয়েটার কাছাকাছি যেতে পারছে না। তার সাথে সহজ সম্পর্ক সৃষ্টি করতে প্রতিবার ব্যর্থ হচ্ছে। হতাশ হয়ে সে চোখ বন্ধ করল। কিছু সময় কেটে গেল। মনে মনে তিথির কণ্ঠ শোনার প্রতীক্ষায় রইল সে। শুনতে পেল না। বুঝতে পারল হয়তো তিথি চলে গেছে। শ্বাস ফেলল সে। অপেক্ষার পাহাড় যেন ধসে পড়ল ঠিক তখনই কপালে কারোর হাতে স্পর্শ পেল। কি নিদারুণ সেই স্পর্শ! কুয়াশাচ্ছন্ন, শিশির ভেজা, ভোরের মতো শীতল আর প্রশান্তিদায়ক। উৎকণ্ঠার দূষিত শহরে একটুখানি নির্মল ছোঁয়া। সম্পদের ঠোঁটের কোণে অস্পষ্ট হাসি ফুটে উঠল। হাতটা আস্তে ধীরে তার চুল স্পর্শ করল। কিছুক্ষণ পর বুঝতে পারল তিথি তার চুল টেনে দিচ্ছে। সুনিপুণভাবে চুলের ভাঁজে ভাঁজে হাত তার আঙুলগুলো বিচরণ করছে। এতক্ষণ ঘুমেরা অধরা থাকলেও কেন জানি এখন সম্পদের চোখের পাতা ভারী হয়ে আসতে লাগলো। মেঘাচ্ছন্ন মনের আকাশ ঝলমলে রোদ ছেয়ে গেল। শরতের স্নিগ্ধ দোলা দিয়ে গেল মনে। ঠিক এই মুহূর্তটা তার ২৭ বছরের জীবনের সেরা মুহূর্ত মনে হলো, অনুভূত হলো। এই মুহূর্তটার জন্যই তার শ্বাস নেওয়া, এর ধারায় বেঁচে থাকা, শান্তিতে ঘুমের তলে তলিয়ে গেল সে। অনেকক্ষণ হলো ফোন বাজছে। তিথি ওয়াশরুম থেকে তার স্পষ্ট শব্দ শুনতে পাচ্ছে। চোখে মুখে দ্রুত পানি দিয়ে বের হলো সে। ভেজা হাত মুছতে মুছতে কল কেটে গেল। মুখ মুছে বিছানার ওপর পড়ে থাকা ফোনের দিকে এগিয়ে গেল। ফোনটা হাতে নিয়ে দেখল তার একমাত্র ফুপি ফোন দিয়েছে। ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল তার। এই মানুষটা তার খুবই কাছের, তার পছন্দের মানুষদের তালিকায় খুব ছোট। যে গুটি কয়েক মানুষ পছন্দের তালিকায় রয়েছে তার মধ্যে ফুপি অন্যতম। ফুপির সাথে তার আলাদা একটা সম্পর্ক, হয়তো ছোটবেলা থেকে কোলেপিঠে করে বড় করে, সেই জন্য তার এখনো সেই দিনটি কথা মনে আছে। শীতের কুয়াশায় মোড়ানো এক ভোরবেলা, কনকনে শীতে চুলার পাশে বসে সে হাত গরম করছিল। সূর্যের মুখ তখনও আকাশের বুক চিরে উকি দেয়নি। সেই ভোরবেলা তার ফুপি ছোট্ট একটা কাপড়ের পুঁটলি হাতে তাদের বাড়িতে চলে এলো। খুশি মনে দৌড়ে গিয়ে সে ফুপিকে জড়িয়ে ধরেছিল। এমনভাবে আঁকড়ে ধরেছিল যেন ছাড়লেই ফুপি হারিয়ে যাবে। কিন্তু ফুপি হারিয়ে যায়নি। সেদিনের পর থেকে এতগুলো বছর ফুপি তাদের সাথেই থেকেছে। কিছুদিন পর বুঝতে পেরেছিল ফুপির সংসার ভেঙে গেছে। এতে বড়রা মনক্ষুণ্ণ হলেও সে ভীষণ খুশি হয়েছিল। সেদিনের পর থেকে তার প্রতিটা মুহূর্ত ফুপির সাথে কেটেছে। কল ব্যাক করল সে। দুবার রিং হতে ওপাশ থেকে ফুপির ঝরঝরে কণ্ঠ শুনতে পেল। মন ভালো লাগায় ছোঁয়ায় ছেয়ে গেল। আহ্লাদি স্বরে বলল, ফুপি, কি হয়েছে, মন খারাপ? তোমরা সবাই কেমন আছো? ভালো রে। তোরা গ্রামে ফিরবি কবে? ১ মাস হতে চলল। তোর মা উতলা হয়ে গেছে তোকে দেখার জন্য। তিথির মনটা আনচান করে উঠল। এক মুহূর্তের জন্য মনে হলো সব কিছু ছেড়ে ছুড়ে এক্ষুনি গ্রামে ফিরে যাক। ওখানে তার প্রাণশক্তি ঘুমিয়ে আছে। পরক্ষণে মনের আঙনায় সবুজের বীভৎস হাসিমাখা মুখটা ভেসে উঠল। গ্রামে ফেরার কথা ভুলে গেল। ফুপিকে সান্ত্বনার সুরে বলল, আমিও তো তোমাদের দেখতে চাই। এখানে চলে এসো না ফুপি। সেটা কি করে সম্ভব? আচ্ছা থাক, আমি সম্পদের সাথে কথা বলে নেব। সম্পদ ভালো আছে তো? তিথির আবার মন খারাপ হয়ে গেল।
উত্তরে দেওয়ালের দিকে তাকালো একবার। দেওয়ালের ওপাশের রুমে সম্পদ শুয়ে রয়েছে। সে সুস্থ না, তবুও মিথ্যা করে সবাইকে বলতে হচ্ছে সে সুস্থ আছে। মন খারাপ ভাব লুকিয়ে বলল, হ্যাঁ সুস্থ আছে। তুমি শরীরের যত্ন নিও ফুপি। ঠিক আছে। তোর মায়ের সাথে কথা বলবি? বসার ঘরে আছে, ডেকে দেব? থাক, বিকেলে কথা হয়েছে একবার। তোমরা সবাই সাবধানে থেকো। সালাম দিয়ে ফোন রেখে দিল তিথি। তার ফুপি বর্তমানে গ্রামের প্রাইমারি স্কুলের শিক্ষিকা পদে নিয়োজিত আছে। তার নিজের পড়াশোনার ব্যাপারে যাবতীয় সাহায্য এই মানুষটাই করেছে। ফুপি নামক মানুষটা তার জীবনের সব বাঁকের খবর জানে, শুধু তার জীবনের সর্বোচ্চ ঘৃণ্য সত্যটা জানতে পারেনি, সেও জানাতে পারেনি। ফোন ফেলে রেখে সম্পদের রুমের দিকে পা বাড়ালো সে। রাতের খাবার খাইয়ে সময় মতো ওষুধ খাওয়াতে হবে। রুমের দরজা ভেড়ানো, দরজায় নক করতে গিয়েও সে করল না, ঠেলে ভেতরে ঢুকে গেল। বিছানার দিকে চোখ পড়তেই কপাল কুঁচকে এলো তার। সম্পদ আধশোয়া হয়ে বুকের উপর ল্যাপটপ নিয়ে টেপাটিপি করছে। তিথি ভ্রুজোড়া আরও কুঁচকে বলল, এখানে কি হচ্ছে? সম্পদ কিছুটা চমকে উঠল, সেই সাথে তীব্র একটা সুগন্ধি ঢেউয়ের মতো নাসারন্ধ্রে দিয়ে প্রবেশ করল। তিথির দিকে চোখ পড়তে কেমন অপ্রসম্য আহ্বানের অস্পষ্ট শক্তি দেখতে পেল। বুকের রক্ত হিম হয়ে গেল তার। তৎক্ষণাৎ চোখ সরিয়ে নিল, নিজেকে নিয়ন্ত্রণ করে নিল দ্রুত। ল্যাপটপের দিকে তাকিয়ে ঋণ ঋণে গলায় বলল, কই কিছু না তো। আপনি অসুস্থ শরীর নিয়ে আবার কাজ শুরু করেছেন কেন? কাজ করছি না, কোম্পানির বসকে একটা ইমেল পাঠালাম, ছুটির জন্য আবেদন, আর কি। সম্পদের কথায় সন্তুষ্ট হলো না তিথি। সন্দেহের দৃষ্টিতে কিছুক্ষণ চেয়ে রইল, তারপর এগিয়ে এসে ল্যাপটপের স্ক্রিনের দিকে ঝুঁকে দাঁড়ালো। সঙ্গে সঙ্গে নিঃশ্বাস বন্ধ হয়ে এলো সম্পদের। কিছুক্ষণ দম মেরে স্থির হয়ে রইল। নিঃশ্বাস আটকে আসতে সে হুড়মুড় করে ল্যাপটপটা তিথির হাতে ধরিয়ে দিল। নিজের শরীরটা বাঁকিয়ে একটু সরে গেল। অস্ফুট স্বরে বলল, দূরে গিয়ে দেখো, যাও, যতক্ষণ খুশি ততক্ষণ দেখো, আমি এখন ঘুমিয়ে পড়ব। ঘুমিয়ে পড়বেন মানে? মাত্র না ঘুম থেকে উঠলেন, এখন আবার ঘুমিয়ে পড়তে? রাতের খাবার মেডিসিন খাবে কে? তুমি আছো কি জন্য? তুমি খাবে। বেপরোয়া উত্তর দিয়ে সম্পদ সত্যি সত্যি শুয়ে পড়ল। দু পা টান করে চোখ বন্ধ করে ফেলল। শুধু চোখ বন্ধ করে ক্ষান্ত হলো না, হালকা গরমের মধ্যেও ব্ল্যাঙ্কেট টেনে মুখ ঢেকে ফেলল। তিথি ল্যাপটপ হাতে নিয়ে বোকার মতো চেয়ে রইল কিছুক্ষণ। এটা কি হলো? সারা বিকেল ঘুমিয়েও মন ভরেনি। চোখ দুটো তীক্ষ্ণ হয়ে এলো তার। ল্যাপটপটা টেবিলের ওপর নামিয়ে রেখে এক টানে সম্পদের মুখের ওপর ব্ল্যাঙ্কেট সরিয়ে ফেলল। সম্পদ হাত মুঠো করে ফেলল। বন্ধ চোখ জোড়া খুলল না, দম বন্ধ করে মরার মতো পড়ে রইল। এই মুহূর্তে তিথির চোখের দিকে তাকানোর মতো দুঃসাহসিক কাজ সে করতে পারবে না। তিথি সম্পদের বন্ধ চোখের দিকে তাকিয়ে বলল, মিস্টার প্রপার্টি, উঠে পড়ুন বলছি। দপ করে চোখ খুলল সম্পদ। বিস্ময় ভরা দৃষ্টি আবদ্ধ হলো তিথির নিষ্প্রাণ চোখে। তার দৃষ্টি গভীরতা ক্রমেই অতল স্পর্শ করল। এক্ষুনি তিথি তাকে কি বলে ডাকলো? মিস্টার প্রপার্টি? সে বিস্ময়াভূত হয়ে জিজ্ঞেস করল, মাত্র কি বলে ডাকলে আমায়? প্রপার্টি? প্রপার্টি টাইপের কিছু? এই তো চোখ খুলেছেন, এবার বাধ্য ছেলের মতো এইভাবে কিছুক্ষণ থাকুন, আমি খাবার নিয়ে আসছি। তিথি অতিশয় স্বাভাবিক ভঙ্গিতে হেঁটে রুমের বাইরে চলে গেল। এদিকে ঝড় তুলে দিয়ে গেল সম্পদের বুকে। বুকের ঘরটাতে প্রণয়ের সাজ সাজ রব পড়ে গেল। তিথির সাথে কাটানো মুহূর্তগুলো একে একে স্মৃতিপটে ভেসে উঠল। উপলব্ধি করল এই মেয়েটির প্রতি অনুভূতি হওয়া অনুভূতিগুলোর ইতিমধ্যেই আকাশ ছুঁয়েছে। সে প্রচণ্ড রকম নির্ভরশীল হয়ে পড়েছে মেয়েটার ওপর। এতদিন যে অনুভূতি সুতো
পিছু টেনে ধরেছিল সেগুলো আজ উন্মুক্ত করে দিল। যতদূর যাই যাক, তিথি নামক রহস্যময়ী নারীর অবধি পৌঁছাক তারা, তার মনের কিনারায় স্পর্শ করুক। মুখে বিস্তৃত হাসি ফুটে উঠল সম্পদের। তিথি যেন না চাইতেও তাকে অনেক বড় একটা অধিকার দিয়ে গেল। এতদিন সে তিথির ওপর কোনো অধিকার দেখায়নি, নিজের মনের কথা শোনেনি। সত্যি বলতে সে তিথির ওপর কোনো প্রকার জোর করতে চায়নি। মেয়েটার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে তাকে ডমিনেট করার মতো মন মানসিকতা তার কোনো কালেই ছিল না। কিন্তু আজ তিথি তাকে তার ব্যক্তিগত নামে আখ্যায়িত করে অদৃশ্য এক অধিকার দিয়ে গেল। যেন তার মনের কোণে নতুন করে আশার আলো জেগে উঠল। তিথিরকে কাছে পাওয়ার আশা, পাশে পাওয়ার আশা, বুকের কাছায় বন্দি করার আশা। তিথির সত্তাকে নিজের সত্তার মাঝে মিশিয়ে ফেলল সুতীব্র আশা। দুই হাতে খাবারের প্লেট নিয়ে তিথি ভেতরে ঢুকলো, টেবিলের ওপর রেখে আবার বের হয়ে গেল। 1-1.5 মিনিটের মধ্যে আরও খাবার নিয়ে ঢুকলো। পুরোটা সময় সম্পদ এক ধ্যানে তিথির দিকে চেয়ে রইল। এতদিন তিথির অগোচরে লুকিয়ে ঝুঁকিয়ে তাকে দেখে যেত, চোখে চোখ পড়লে লজ্জায় কুঁকড়ে যেত। কিন্তু আজ তার লজ্জা লাগছে না, বেহায়ার মতো শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করছে। মন বলছে তিথি দেখুক তার দিকে কেউ কতটা মায়া নিয়ে তাকিয়ে আছে, তার দিকে কেউ কতটা আবেগ ভালোবাসা নিয়ে তাকিয়ে আছে। তিথির সম্পদের ভাবনার দিকে নজর নেই। ইশারায় তাকে উঠে বসতে বলল। সম্পদ নিজে থেকে উঠে খাটে হেলান দিয়ে বসল। খাবার প্লেটটা তিথি তার দিকে বাড়িয়ে দিল। শ্বাস ফেলে বলল, খেয়ে নিন। সম্পদ সঙ্গে সঙ্গে নিজের হাত লুকিয়ে ফেলল। তিথির ওপর থেকে নজর সরল না। তীক্ষ্ণ স্বরে বলল, আমি হাত দিয়ে খেতে পারবো না, খাইয়ে দাও তুমি। সে কি, কেন খেতে পারবেন না? অহেতুক প্রশ্ন করবে না তো, খাইয়ে দিতে বলেছি, খাইয়ে দাও। তিথি বিস্ময় নিয়ে সম্পদের মুখভঙ্গি পরখ করার চেষ্টা করল, কিন্তু বেশ স্বাভাবিক মনে হচ্ছে, সাথে কিছুটা বিরক্ত। সে আর বাড়াবাড়ির মধ্যে গেল না, সম্পদের পাশে বসে পড়ল। ছোট করে ভাতের লোকমা সম্পদের মুখে তুলে দিল। খাওয়ানোর পুরোটা সময় সম্পদ নিষ্পলকভাবে তিথির দিকে চেয়ে রইল। তিথি প্রচণ্ড ভড়কে গেছে। প্রতিবার মুখে খাবার তুলে দেওয়ার সময় সম্পদ কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকাচ্ছে। আর চোখে 2-1 বার সে গভীর চাহনি দেখে গলা শুকিয়ে আসার উপক্রম হলো। খাবারের প্লেট সরিয়ে রেখে সে পানির গ্লাস বাড়িয়ে দিল। পানির গ্লাসে চুমুক দিয়েও সম্পদ তার মুখের ওপর থেকে দৃষ্টি সরালো না। তিথি আর ধৈর্য ধরে চুপচাপ থাকতে পারল না। শুকনো ঢোক গিলে বলল, কি হয়েছে আপনার? কিছু হয়েছে আমার? আমি কেন বুঝতে পারছি না। সম্পদের উত্তরে তিথি আরও ভড়কে গেল। মুখটা চুপসে বাচ্চাদের মতো হলো। তাড়াহুড়ো করে উঠে মেডিসিনের বক্স নিয়ে এলো। কাঁপা কাঁপা হাতে প্রেসক্রিপশন চেক করলো। রাতে মেডিসিনগুলো আলাদা করে বলল, এগুলো খান। সম্পদ বাধ্যের মতো খেয়ে নিল। তিথি দ্রুত মেডিসিনগুলো বক্সে ভরে ফেলল। বক্স হাতে নিয়ে এগিয়ে যেতে ওড়নায় টান পড়ল। মুহূর্তে পা থেমে গেল তার, বুকের ভেতর ধক করে উঠল। সম্পদ ওড়না টেনে ধরল কেন? পর মুহূর্তে মনে পড়ল হয়তো সেদিনের মতো ভুলবশত। অস্বস্তি নিয়ে পেছন ঘুরে তাকাতেই চোখ দুটো বড় বড় হয়ে এলো। সম্পদ সত্যি সত্যি তার ওড়নার নিচের অংশ মুঠোয় পুড়ে আছে। হাতের মেডিসিন বক্সটা টেবিলের উপর ছুঁড়ে রাখল সে। সম্পদের ধরে রাখা ওড়নার বাকি অংশ টান মেরে বলল, কি করছেন? পাগল হয়ে গেছেন আপনি? ওড়না ছাড়ুন। ছাড়ব না। কি? তিথির কপাল কুঁচকে গেল। প্রথম দিকে সম্পদের কাজে ভয় পেয়ে গেলেও এখন বিরক্ত হল। সম্পদের উপর অন্তত এটুকু বিশ্বাস আছে যে মানুষটা তার কোনো ক্ষতি করবে না। ভ্রু জোড়া কুঁচকে সমস্ত শক্তি দিয়ে ওড়নায় টান দিল সে, কিন্তু সম্পদের থেকে ছাড়াতে সক্ষম হলো না। এবারে কঠোর গলায় বলল, আমি আপনাকে খাবার খাওয়ালাম, অ্যালকোহল জাতীয় কিছু তো খাওয়াইনি, তাহলে মাতালের মতো আচরণ করছেন কেন? তুমি মিস্টার প্রপার্টি ডাকলে কেন? এখন আমি সত্যি সত্যি মাতাল হয়ে গেছি।
সম্পদের অস্পষ্ট সুর তিথির বোধগম্য হলো না। হতাশ সুরে বলল, আমায় যেতে দিন এবার। বাড়তি খাবার প্লেট সব গুছিয়ে রাখতে হবে। তুমি রাতের খাবার খেয়েছো না? সন্ধ্যের কিছুক্ষণ পরই খেয়েছি। আপনার মতো গভীর রাতে খাওয়ার অভ্যেস নেই আমার। ভেরি গুড, বলে সে ওড়না ধরে দিল এক টান। ওড়না সমেত তিথি বিছানার ওপর হুমড়ি খেয়ে পড়ল। সম্পদ তাকে জোর করে পাশে বসিয়ে বলল, প্রচণ্ড মাথা ব্যথা করছে তিথি, ঘুম আসবে না কিছুতে। বিকেলের মতো মাথার চুল টেনে দাও তো। তিথির কৌতূহল মাখা দৃষ্টি সম্পূর্ণ উপেক্ষা করে সম্পদ শুয়ে পড়ল। বাম হাতে চেপে রাখা তিথির ওড়নার অংশটা ছাড়ল না। তিথির মুখের দিকে তাকিয়ে বলল, কি হলো? মাথার চুল টেনে দাও। দিচ্ছি। আপনি বেহায়ার মতো তাকিয়ে থাকবেন না, চোখ বন্ধ করুন। চোখ বন্ধ করছি, কিন্তু রাগের বশে কাটা জায়গায় ব্যথা দিও না আবার। মুচকি হেসে সম্পদ চোখ বন্ধ করল। তিথি দাঁত কিড়মির করে কিছুক্ষণ তার মুখের দিকে চেয়ে রইল। ডান হাতটা দিয়ে সম্পদের কপালের ব্যান্ডেজ স্পর্শ করতে খপ করে হাত ধরে ফেলল সম্পদ। বন্ধ চোখে বলল, ওহ নো চালাকি, আমি ব্যথা পেলে কিন্তু তোমায় তার চেয়ে দ্বিগুণ ব্যথা দেব। তিথি আর সাহস পেল না। সম্পদের থেকে হাতটা ছাড়িয়ে মাথার চুল স্পর্শ করল। বুকের গহনে উৎপন্ন হওয়া দীর্ঘশ্বাসগুলো একের পর এক চাপা দিয়ে গেল। অন্যমনস্ক হতে সম্পদের বিষণ্ণ সুন্দর কণ্ঠ কানে এলো। মানুষটা স্পষ্ট অথচ ক্ষীণ কণ্ঠে বিষণ্ণতা ঢেলে বলছে, বাড়াই তৃষ্ণার হাত, ফিরে আসে শূন্যতাকে ছুঁয়ে। তুমি নেই। নিষ্প্রদীপ মহড়ায় জলে থাকে একা পাথরের মতো ঠান্ডা একজোড়া মানবী চোখ। তৃষ্ণার্ত শরীর জুড়ে জেগে থাকে ব্যথিত রোদন। নরম আলোর চাঁদ মরে যায় অঘ্রাণের রাতে। বেঁচে থাকে ভালোবাসা, নক্ষত্রের আলোকিত স্মৃতি। তোমার শূন্যতা ঘিরে দীর্ঘশ্বাস, বেদনার ঘ্রাণ। তোমার না থাকা জুড়ে থাকে সহস্র শ্মশান। রুদ্র মাহাবু শহীদুল্লাহ। সম্পদের মুখে দিকে ব্যথিত দৃষ্টিতে চেয়ে রইল তিথি। মনের পর্দায় সবুজের চেহারা ভেসে উঠল। চোখ দুটো ঝাপসা হয়ে এলো। সে বুঝতে পারছে সম্পদ একটু একটু করে তার ভেতরে লুকিয়ে রাখা অন্ধকারের অপচ্ছায়া টেনে বের করতে চাইছে। তাকে অতীতের করাল গ্রাস থেকে মুক্ত করতে চাইছে। তার অন্ধকার কুঠুরি জ্যোৎস্না দিয়ে আলোকিত করার চেষ্টা করছে। টুকরো টুকরো হয়ে যাওয়া নিষ্প্রাণ মানুষটার দেহে নতুন প্রাণ সঞ্চার করতে চাইছে, কিন্তু কেন করছে সেটা বুঝতে পারছে না। লম্বা করে শ্বাস নিয়ে কান্না রোধ করল সে। কাজটা এত সহজ নয়। তার ভেতরে কিছুই নেই, ধ্বংসস্তূপ ব্যতীত। সম্পদের ঘুমন্ত মুখের দিকে চেয়ে সে বিড়বিড় করে বলল, কিছু অন্ধকার জ্যোৎস্না দিয়ে কেন, তাজা রোদ্দুর দিয়েও আলোকিত করা যায় না? আপনিও পারবেন না? কিয়ৎক্ষণ সময় কেটে গেল। সম্পদের ভারী নিঃশ্বাস তিথি টের পেল। ঘুমিয়ে পড়েছে ভেবে মাথার চুল থেকে হাত সরিয়ে আনলো। ওঠার জন্য সম্পদের মুঠো থেকে ওড়না ছাড়াতে গিয়ে চমকে গেল। এখনো শক্ত করে মুঠোয় চেপে ধরে আছে সম্পদ। সে বিস্ফোরিত কণ্ঠে বলল, আপনি এখনো ঘুমোননি? তিথির বিস্ফোরিত কণ্ঠে কোনো প্রত্যুত্তর করল না সম্পদ। তার নাছোড়বান্দার মতো অবস্থা দেখে তিথির মন মেজাজ বিগড়ে যেতে লাগলো। মনটা বিক্ষিপ্ত হয়ে গেল। ওড়নায় টান মেরে বলল, সমস্যা কি? কী চান? সম্পদ শান্ত অথচ প্রখর দৃষ্টি মেলে তাকালো। সেই দৃষ্টিতে কিছু একটা ছিল যা তিথিকে ভাবিয়ে তুলল। বহুদিন পর শিরায় শিরায় প্রবাহিত হওয়া রক্তের অস্তিত্বে টের পেল। ভেতরে চাপা আতঙ্ক ছড়িয়ে পড়ল। তবুও নিজের শক্তি সামর্থ্য আর চটপটে ভাব বজায় রাখার জন্য বলল, আপনাকে ঘুমোতে বলেছি না? আই কান্ট স্লিপ। ব্যাপার না, আমি বাল্ব বন্ধ করে দিচ্ছি। তীব্র আলোর জন্য ঘুম হচ্ছে না।
তিথি সম্পদের বাহুর দিকে ইশারা করে ওড়না ছাড়তে বলল। সম্পদের মধ্যে কোনো হেলদোল দেখা গেল না। সে আগের থেকে আরো দৃঢ় ভঙ্গিতে ওড়নার অংশটা চেপে ধরল। তার দৃঢ়তা দেখে মনে হচ্ছে এই জন্মে সে আর মুঠোর ওড়না ছাড়বে না। তিথি প্রচণ্ড রকম হোঁচট খেল। নিজের বিক্ষুব্ধ মনের অবছায়াতে দিব্য দৃষ্টির একটা সূর্য উঁকি দিতে দেখল। নতুন সূর্য, নতুন ভোরের, নতুন প্রেরণার। তিথি, আই ওয়ান্ট টু স্টাডি মোর অ্যাবাউট ইয়োরসেলফ। লাইক তোমার পছন্দ অপছন্দ, ভালো লাগা না লাগা, তোমার কিসে মন খারাপ হয়, কি পেলে আনন্দ পাও। তোমার মন পড়তে চাই আমি, তোমায় সম্পূর্ণরূপে বুঝতে চাই, তোমার মনের অতল স্পর্শ করতে চাই। সম্পদ গভীর আবেগ মিশিয়ে বলল। অস্থির চিত্তে তিথি ক্ষণিকের জন্য থমকে গেল। সম্পদের মনের অবস্থা সে যেন হুট করেই সম্পূর্ণ বুঝতে পারল। বুঝতে সক্ষম হলো সম্পদের না বলা অনুভূতি। অনায়াসে মানুষটার লুকোনো অনুভূতি নাগাল পেয়ে গেল। সম্পদ তার প্রতি দুর্বল হয়ে পড়েছে, তার সাথে প্রণয়ন বন্ধনে আবদ্ধ হতে চাইছে। এটা ক্ষণিকের মোহ, ক্ষণিকের প্রণয়। এই প্রণয়ের ফলাফল ভেবে অন্তরাত্মা কেঁপে উঠল তার। সে বিড়বিড় করে বলল, মিস্টার প্রপার্টি, আপনি আবোল তাবোল কথা বলছেন, ঘুমিয়ে পড়ুন। তিথি, আই এম সিরিয়াস। তোমার ব্যাপারে তেমন কিছুই জানি না। আমি তোমাকে সম্পূর্ণরূপে জানতে চাই, বুঝতে চাই। আমার মধ্যে বোঝার মতো জানার মতো কিছুই নেই। আমি নিজেই নিজেকে বুঝতে পারিনি। তুমিকে বুঝতে হবে না। তোমাকে বোঝার দায়িত্ব আমার। তুমি শুধু আমাকে বোঝার একটু চেষ্টা করো। আমি তোমার আকাশের রামধনু এনে দেব। গিভ মি আ চান্স। তিথি বিরক্ত নিয়ে বলে উঠল, আমার রামধনুর প্রয়োজন নেই। তোমার পছন্দ অপছন্দ? পছন্দের অনেক কিছুই আছে, কিন্তু এই পৃথিবীতে আমার সবচেয়ে অপছন্দ হলো পুরুষ মানুষ। সম্পদের কপাল কুঁচকে গেল, চোখ দুটো ছোট ছোট হয়ে এলো। দুবার চিন্তা না করে ওড়না ধরে এক টানে তিথিকে কাছে নিয়ে এলো। হাত চেপে ধরে তাকে এক ঝটকায় নিজের পাশে শুইয়ে দিল। এত আচমকা সব ঘটল যে তিথি বাধা দেওয়ার ফুরসত পেল না। সম্পদের বাহুর ওপর মাথা নেতিয়ে সে বিস্ময় নিয়ে চেয়ে রইল। আস্তে আস্তে চোখের মণি দুটো জ্বলে উঠল। ওঠার চেষ্টা করতেই সম্পদ বাহু চেপে গতি রোধ করল। তার বাহু বন্ধনের মধ্যে ছটপট করতে করতে তিথি নিজেকে ছাড়ানোর চেষ্টা চালিয়ে গেল। দাঁতে দাঁত চেপে বলে উঠল, ছাড়ুন বলছি। কি হয়েছে আপনার? এমন বিহেভ করছেন কেন? সম্পদ নেশাক্ত চোখে তিথির দিকে চেয়ে রইল। তিথির ডান হাতটা মুঠোয় পুরল। হাতের তালুতে দৃশ্যমান কৃষ্ণকায় তিলটার দিকে চেয়ে রইল কিয়ৎক্ষণ। এক পলক তিথির অগ্নিদাহের মতো দৃষ্টির দিকে চেয়ে হাতের তিলে চুমু খেল। ঘোরযুক্ত কণ্ঠে বলল, আমি বোধহয় তোমার প্রতি দুর্বল হয়ে পড়েছি তিথি। হয়তো শরীর অসুস্থ বলে বেশি দুর্বল হয়ে পড়েছি। শরীরের সাথে মনের কানেকশন যে, না হলে এতটা দুর্বল হয়ে পড়তাম না। আমার মনের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছি। বলে সম্পদ আর অপেক্ষা করল না। তিথির পেটের উপর আলতো স্পর্শ করে মাথা রাখল। কয়েক সেকেন্ডের জন্য থমকে গেল তিথি। হাত পা অসাড় হয়ে আসলো। ভয়ে বুক কেঁপে উঠল তার। সম্পদ বন্ধ চোখে গভীরভাবে তিথির পেটে মুখ গুজতেই হুঁশ ফিরল তার। ভেতর থেকে তিতকুটে ঢেকুর উঠল। মুখ উপচে বমি পেয়ে গেল। ডান হাতে মুখ চেপে ধরে সম্পদকে সরানোর চেষ্টা করল। মাথা তুলে তাকালো। তিথির ঝাপসা চোখ দেখে চমকে গেল। হুড়মুড় করে বলল, কি হয়েছে? মুখে হাত দিয়ে রেখেছো কেন? দেখি কি হয়েছে? কোথাও কষ্ট হচ্ছে? তিথি উত্তর দেওয়ার পরিস্থিতিতে নেই। সম্পদকে ধাক্কা দিয়ে সরিয়ে এসে বিছানা ছেড়ে নামলো। অগোছালোভাবে দৌড়ে ওয়াশরুমে ঢুকে গেল। বেসিনে মুখ রাখার আগে বমি করে ওয়াশরুমের ফ্লোর ভাসিয়ে দিল। সম্পদ রুম থেকে তিথির ভমিটিংয়ের ব্যাপারটা বুঝতে পারল। কপালে চিন্তার রেখা ফুটে উঠল। উঁচু স্বরে জিজ্ঞেস করল, তিথি, তিথি, তুমি ঠিক আছো? উত্তর এলো না। সে বিছানা ছেড়ে নামার চেষ্টা করল।
ব্যান্ডেজ করা পাটা ফ্লোরে রাখতেই চোখ বুজে খিচে এলো যন্ত্রণা। সহ্য করে নিল। বিছানায় ভর দিয়ে উঠে দাঁড়ালো। এক পায়ে লাফিয়ে লাফিয়ে দেওয়াল স্পর্শ করল। দেওয়ালে ভর দিয়ে ওয়াশরুমের সামনে গেল। দরজা ঠেলে সরাতে দেখল ফ্লোরের দিকে নজর। চোখ তুলে তিথির দিকে চেয়ে চিন্তিত কণ্ঠে বলল, তিথি, কি হয়েছে? আর ইউ অলরাইট? তিথি মাথা ঘুরিয়ে রক্ত লাল চোখে তার দিকে তাকালো। কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে মুখ ঘুরিয়ে নিল। ট্যাব ছেড়ে কুল্লি করতে লাগলো। সম্পদের চেহারায় অপরাধবোধ ফুটে উঠল। পরক্ষণে নিজের পরনের টি শার্টটা শুকে দেখল। ক্ষীণ কণ্ঠে বলল, মাত্র 2 দিন হলো শাওয়ার নেই না, গা দিয়ে গন্ধও বের হয়নি। তাহলে তোমার ভমিটিংয়ের রহস্য কি? শুকে দেখো, আমার গায়ে গন্ধ নেই। সম্পদ টি শার্টটা উঁচু করে তিথির দিকে এগিয়ে দিল। তিথি তার দিকে ফিরেও তাকালো না। চুপচাপ ফ্লোরে পানি ঢেলে দিল। চোখে মুখে আবার পানি দিয়ে দরজা দিয়ে বের হতে নিল। সম্পদ দরজা জুড়ে এক পায়ে দাঁড়িয়েছিল। তিথি সত্যি বলল না, মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে রইল। সম্পদ হাত বাড়িয়ে তার ভেজা মুখ স্পর্শ করতে নিতেই সে মাথা সরিয়ে ফেলল। সম্পদের আর এগোনোর সাহস মিলল না। একটু সাইড হয়ে বলল, হাতটা একটু ধরো তো, বিছানায় গিয়ে শুয়ে পড়ব। অনেক রাত হয়ে গেছে, তোমারও রেস্টের প্রয়োজন। তিথি ধীর পায়ে একা সরে গেল। ক্লান্তদের মতো হেঁটে রুমের বাইরে চলে গেল। ভয়ঙ্কর চিন্তায় পড়ে গেল সম্পদ। বুঝতে পারছে তিথি আজ আর এ রুমে ঘুমোবে না। ঠাস করে নিজের গালে একটা চড় মারল। এত অ্যাডভান্স হতে বলেছিল কে তোকে? এখন তিথি রাতে এখানে থাকবে না, কিন্তু সে তো ইচ্ছাকৃতভাবে কিছু করেনি, ইম্পালসের ওপর করে ফেলেছে। ব্যথাতুর আর্তনাদ করতে করতে সে বিছানা অবধি এলো। উৎসুক দৃষ্টি মেলে দরজার দিকে চেয়ে রইল। তার ব্যথাতুর শব্দ শুনে তিথি অন্তত দৌড়ে আসবে রুমে, কিন্তু আসলো না। ব্যথিত হৃদয় নিয়ে সে বিছানায় শুয়ে পড়ল। মনের খচখচানি কমল না। তিথি এখন একটু বেটার ফিল করছে তো? সে কি আবারও ও রুমে যাবে? কিন্তু অসুস্থ পা নিয়ে এতটা হাঁটার সাহস কুলোল না। বালিশের নিচ থেকে ফোনটা হাতে নিল। তিথির নাম্বার হেডেক দিয়ে সেভ করেছিল। তখন মেয়েটার কথা ভাবলেই তার মাথা যন্ত্রণা শুরু হয়ে যেত। সেটা আর পরিবর্তন করা হয়নি। দীর্ঘশ্বাস ফেলে কল দিল। রিং হলো, কিন্তু তিথি ফোন তুলল না। সত্যি সত্যি টেনশন হতে লাগলো এবার। 1-1.5 মিনিট ব্যবধান নিয়ে সে ক্রমাগত ফোন দিতে থাকলো। 11 বারের মতো নাম্বারে কল দিতে এক নারী কণ্ঠ শোনা গেল। আপনার ডায়ালকৃত নম্বরটি এই মুহূর্তে যোগাযোগের দেওয়া সম্ভব হচ্ছে না। হাতের ফোনটা ছুঁড়ে রাখল সে। দুশ্চিন্তাগ্রস্ত চোখে দেওয়ালের দিকে চেয়ে রইল। ভেজা ব্যালকনিতে দাঁড়িয়ে আছে সম্পদ। গ্রিল দিয়ে পানি চুইয়ে চুইয়ে পড়ছে। মিনিট 10 আগে অঝোর ধারায় বৃষ্টি ঝরছিল। এখন আকাশ পরিষ্কার, মেঘমুক্ত। সূর্যেও মুখ দেখা দিয়েছে। রোদের ঝলকানি দেখে মনে হয় না কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে। সে ভেজা শহর থেকে দৃষ্টি সরিয়ে তিথির রুমের জানলার দিকে তাকালো। মেয়েটা তার উপর বড্ড অভিমান করেছে। ইতিমধ্যে কেটে গেছে 1 সপ্তাহ। সে মোটামুটি সুস্থ হয়ে গেছে। গতকাল হসপিটালে গিয়ে পায়ের ব্যান্ডেজ পরিবর্তন করে এনেছে। একা একা হাঁটাচলা করতে পারে এখন। তবুও ডাক্তার আরও কিছুদিন রেস্ট নিতে বলেছে। শ্বাস ফেলল সম্পদ। সেদিনের পর থেকে তিথির সাথে আলাদা একটা দূরত্ব সৃষ্টি হয়েছে তার। সে চাইতেও দূরত্বটা ঘুচাতে পারছে না। তিথি তার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। একেবারে বন্ধ করেনি, কিন্তু প্রয়োজন ছাড়া 2 শব্দ বেশি ব্যবহার করে না। তার তো মাঝে মাঝে মনে হয় মেয়েটা দাড়িপাল্লা দিয়ে মেপে মেপে কথা বলে। তিথির রুমের জানলার দিকে দৃষ্টি সরিয়ে সে আবার সামনে তাকালো। হুট করে তার চোখ গেল অপোজিটের কান্তা ভিলার দিকে। ভুঁড়িওয়ালা এক লোককে দেখতে পেল। লোকটার দৃষ্টি অনুসরণ করে গায়ে রক্ত টকবক করে উঠল তার। গ্রিল চেপে রাখা হাত শক্ত হয়ে এলো।
গলার রগ ফুটে উঠল। এই কালপ্রিটটা কবে থেকে তিথির ওপর নজর রাখছে। মেজাজ খিচিয়ে উঠল তার। খুঁড়িয়ে খুঁড়িয়ে তিথির রুমের দিকে পা বাড়ালো। সম্পদ। দরজার ছিটকানি লাগানো ছিল না। ভেতরে ঢুকে দেখল তিথি গভীর ঘুমে। ধীর পায়ে খোলা জানলার সামনে এগিয়ে গেল। পরখ করল এদিক থেকে তিথির বিছানা দেখা যায় কিনা। দেখা যায় না। তবুও স্বস্তি মিলল না তার। তিথি রুমে হাঁটাচলা করলে নিশ্চয়ই অপোজিটের বিল্ডিংয়ের ওই ভুঁড়িওয়ালা লোকটা খেয়াল করে। লোকটার চাহনি দেখেই সে সব বুঝতে পেরেছে। ভেতর ভেতর অগ্নিকুণ্ডের মতো জ্বলে উঠল। হাত মুঠো করে জানলার সামনে থেকে সরে এলো। এক নজর তিথির দিকে চেয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলল তিথিকে এই রুমে থাকতে দেবে না সে, কোনোভাবেই না। ওয়ার্ড্রবের কাছে গিয়ে একে একে তিথির সব কাপড় চোপড় বের করলো। দু হাতের ভাঁজে সেগুলো নিয়ে নিজের রুমে ঢুকলো। আলমারির অর্ধেক জায়গা খালি করলো সে। ভাঁজ করে রাখা নিজের শার্টগুলোর পাশে তিথির ড্রেসগুলো রাখলো। কয়েক সেকেন্ড সেদিকে চেয়ে রইল। কি অদ্ভুত সংসার জীবন। ঠোঁটে হাসি ফুটে উঠল তার। মিনিট 20 মধ্যেই সে একে একে তিথির ব্যবহার্য সমস্ত জিনিস নিয়ে নিজের রুমে রেখে আসলো। ক্লান্ত হয়ে তিথির বিছানার পাশে এসে দাঁড়ালো। লম্বা করে শ্বাস টেনে নিল। সব কিছু নেওয়া শেষ, এখন তিথিকে নিলেই হবে। সম্পদ বুঝতে পারছে না ঘুমের মধ্যে কোলে করে নিয়ে যাবে নাকি ঘুম ভাঙার অপেক্ষা করবে। আবার তিথি বিষয়টাকে কিভাবে নেবে সেটা ধারণা করতে পারছে না। সহজ ও স্বাভাবিকভাবে যে নেবে না সেটা বলার অপেক্ষা রাখে না। রুমের কিছুক্ষণ পায়চারি করে অবশেষে সিদ্ধান্ত নিয়ে ফেলল সে। তিথিকে ছোটোখাটো সারপ্রাইজ দিতে চাইল। ঘুমন্ত অবস্থায় তিথিকে নিজের রুমে নিয়ে যাবে। ঘুম ভেঙে তিথিকে নিজের বিছানার ওপর আবিষ্কার করে কেমন প্রতিক্রিয়া করবে তা দেখার লোভ সামলাতে পারল না। হাসি হাসি মুখ করে বিছানার কাছে এগিয়ে গেল। হুট করে তার ভাঙা পায়ের কথা খেয়াল এলো। পাটা এখনও সুস্থ হয়নি। এই অবস্থায় তিথিকে কোলে তুললে ও রুমে নিয়ে যেতে পারবে তো? মনের মাঝে উদয় হওয়া প্রশ্নটাকে পাত্তা দিল না সে। অন্তত চেষ্টা করে দেখতে বারণ কোথায়। এক হাঁটুতে বিছানায় ভর দিয়ে শরীর বাঁকিয়ে দাঁড়ালো সে। তিথির পিঠের নিচে দিয়ে বাম হাতটা গলিয়ে দিতে ধপ করে চোখ খুলল তিথি। থমকে গেল সম্পদ। ঘন ঘন চোখের পাতা ফেলতে লাগলো। মুখের উজ্জ্বলতা নিভে গিয়ে একটা চোরাভাব এসে ভর করল। তিথি ভয় পাওয়ার দৃষ্টি দেখে সম্পদ ঝটপট বলল, ঘুম ভাঙল তোমার? কেমন আছো? তিথি নড়চড় করতে সম্পদ পিঠের নিচে হাতটা দ্রুত সরিয়ে আনলো। বিছানা ছেড়ে সোজা হয়ে দাঁড়ালো। ঘন ঘন মাথা চুল নেড়ে বলল, ওভাবে তাকিয়ে থাকার মানে কি? আমি তো কিছু করছিলাম না। তিথি উঠে বসলো। কিছুক্ষণ মাথা নিচু করে বসে রইল। তিথির এত নিশ্চুপতা দেখে সম্পদের ভেতরে অপসাদের গাঢ় ছায়া ছড়িয়ে পড়ল। সে যতই চেষ্টা করছে তিথির পুরনো দুঃখ ভেদ করে ভেতরে প্রবেশ করতে, ততই সব এলোমেলো হয়ে যাচ্ছে, তালগোল পাকিয়ে যাচ্ছে সব। কিছুক্ষণ পর তিথি বিছানা ছেড়ে নামলো। ওয়াশরুমের দিকে পা বাড়াতে খোলা ওয়ার্ড্রব নজরে এলো। এতক্ষণে কপালে সন্দেহের রেখা ফুটে উঠল। সম্পূর্ণ রুমে নজর বুলিয়ে সম্পদের দিকে পেছন ফিরে তাকালো। জিজ্ঞেস করলো, আমার জিনিসপত্র কোথায়? আমার রুমে। আপনার রুমে? আপনার রুমে গেল কিভাবে? আমি নিয়েছি। কেন? তিথির দৃষ্টি তীক্ষ্ণতা সহ্য করতে পারল না সম্পদ। চোখ সরিয়ে নিল। কয়েক সেকেন্ড পর বলল, তিথি, একটা সমস্যা হয়েছে। তুমি বিষয়টা কিভাবে নেবে বুঝতে পারছি না। একটু আগে বাবা ফোন দিয়েছিল। কোনো একটা প্রয়োজনে 2 দিনের জন্য ঢাকা আসছে। ঢাকা আসলে আমাদের এখানে যে ঘুরতে আসবে তাতে সন্দেহ নেই। 2-1 দিন থাকতেও পারে। বাবা আসলে আসবে, তার সাথে আমার জিনিসপত্রের সম্পর্ক কী? তোমাকে চালাক ভেবেছিলাম, কিন্তু তুমি আমার ভুলটা ভেঙে দিলে তিথি। এত বোকা কেন তুমি? হেয়ালিপনা বাদ দিন, আমি যা জিজ্ঞেস করছি তার উত্তর দিন। আরে বাবা এসে আমাদের দুজনকে 2 রুমে দেখলে সন্দেহ করবে না? বাবা অত্যন্ত বিচক্ষণ মানুষ, ঠিক বুঝে যাবে আমাদের মধ্যে সত্যিকার কোনো সম্পর্ক নেই।
সবই লোক দেখানো। তিথি আর কিছু বলল না। মাথার ভেতর কেমন শূন্য শূন্য লাগছে। ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। ট্যাপ ছেড়ে চোখে মুখে পানির ঝাপটা দিল। বেসিনের আয়নায় ধুলো জমে গেছে। কতদিন হলো ঠিক মতো নিজের মুখ দেখা হয় না। পানি দিয়ে পরিষ্কার করে আয়নায় সৃষ্ট প্রতিবিম্বের দিকে তাকালো। নিজেকে দেখে কিছুক্ষণের জন্য থমকে গেল। ত্বকের উজ্জ্বলতা আগের থেকে বেড়ে গেছে মনে হচ্ছে। খোপা সরিয়ে গলা ঘাড় পরক করল। দুই বাহু এপিট ওপিট করে দেখল। দেহে কোনো ক্ষত নেই। সব আগের মতোই আছে। বলতে গেলে আগের থেকেও আরও উজ্জ্বল হয়েছে। সবুজের দেওয়া স্পর্শগুলো মুছে গেছে। কিন্তু তার স্মৃতি থেকে মুছছে না কেন? বুকে জমা ক্ষত কেন এখনো গদগদে ঘা? এই ঘা সারাতে চায় সে। চিরদিনের জন্য সবুজের যন্ত্রণাময় স্মৃতি মুছে ফেলতে চায়। কবে এই দুর্বিষহ স্মৃতির যন্ত্রণা থেকে মুক্তি মিলবে? কবে? ঝরঝর করে চোখ দিয়ে তার পানি গড়িয়ে পড়ল। রাতের বেলা একসাথে খেতে বসেছে দুজন। খাওয়ার ফাঁকে ফাঁকে সম্পদের দৃষ্টি তিথির ওপর ঘোরাফেরা করছে। নিজের প্লেটে ছোট মাছের তরকারি নিয়ে সে তিথির প্লেটের দিকে তাকালো। অল্প একটু ভাত অনেকক্ষণ ধরে নেড়েচেড়ে যাচ্ছে। সে বাটি থেকে এক চামচ তরকারি তার প্লেটে উঠিয়ে দিল। সঙ্গে সঙ্গে তিথি চোখ উল্টে তাকালো। রাশভারী গলায় বলল, সমস্যা কি? কোনো সমস্যা নেই। সমস্যা থাকতে পারে না। নিজে যা লাগে তাই নিয়ে নিন। অন্যের প্লেটে ছোড়াছুড়ি করছেন কেন? সম্পদ মুচকি হাসল। মজার ছলে বলল, আমার যা লাগে তাই নিয়ে নেব। বাধা দেবে না তো? ভাতের প্লেটে তিথির হাত থেমে গেল। চোখের মণি এদিক ওদিক ঘুরপাক খেতে লাগলো। কোনো কথা না বলে প্লেটটা হাতে নিয়ে রান্নাঘরে ঢুকে গেল সে। সম্পদ পেছন থেকে গলা উঁচিয়ে বলল, খাবার ফেলে কোথায় যাচ্ছ? এত খাবার কে খাবে? তিথি। তিথি রান্নাঘরে রাখা টুলের ওপর বসে পুনরায় খাওয়া শুরু করলো। প্লেটের অবশিষ্ট খাবারটুকু শেষ করতে অনেকটা বেগ পেতে হলো। কোনো রকমে শেষ করে বেসিনে ধুয়ে ফেলল। প্লেটটা সরিয়ে রেখে আবার টুলে গিয়ে বসলো। সঙ্গে সঙ্গে সম্পদ এঁটো প্লেট হাতে নিয়ে রান্নাঘরে ঢুকলো। নিজের প্লেটটা নিজেই ধুয়ে ফেলল। কোনো অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি করল না। চুপচাপ হাত ধুয়ে রান্নাঘর থেকে বেরিয়ে গেল। সে যেতেই তিথি স্বস্তির শ্বাস ফেলল। রান্নাঘর থেকে তিথি বের হলো আধ ঘন্টা পর। খাওয়া শেষে 10 মিনিটের মতো সম্পদ টিভি দেখে। রেগুলার না, তবে মাঝে মধ্যে দেখে। এই সূত্র ধরে সে এতক্ষণ রান্নাঘর থেকে বের হচ্ছিল না। ড্রয়িং রুমে উকি দিল। দেখল কেউ নেই। স্বস্তি পেল সে। ডাইনিং টেবিলের কাছে গিয়ে দেখল একদম পরিষ্কার। তার মানে অবশিষ্ট খাবার সম্পদ ফ্রিজে ঢুকিয়ে রেখেছে। কিছুটা কাজ কমল ভাবতে তার ঠোঁটের কোণায় অস্পষ্ট একটা হাসির রেখা ফুটে উঠল। ভীষণ ক্লান্ত লাগছে। নিজের রুমের দিকে এগিয়ে গেল। দীর্ঘ সময় একটা ঘুম দরকার। আনমনে দরজা ঠেলে চমকে গেল সে। দরজা খুলছে না। খুলবে কি করে? দরজার উপর বিশালাকৃতির একটা চাইনিজ তালা ঝুলছে। বিস্ময় নিয়ে কিছুক্ষণ চেয়ে রইল সে। সন্ধ্যার পরও রুমের দরজায় তালা ছিল না। এটা সম্পদের কাজ বই কি, আর কিছুই না। মুহূর্তের ভেতরটা রাগে ফুঁসে উঠল। মেজাজ তরতর করে আকাশ স্পর্শ করল। গটগট পায়ে সে সম্পদের রুমের দিকে এগোলো। এক ধাক্কায় দরজা খুলে ভেতরে ঢুকলো। সম্পদ ল্যাপটপে কিছু করছিল। দরজা খোলার শব্দে মাথা তুলে তাকালো। তিথি তার দিকে জ্বলন্ত দৃষ্টি নিক্ষেপ করে বলল, পাশের রুমে তালা কেন? এত দামি একটা তালা অবহেলায় পড়েছিল। ব্যবহার না করলে মরিচা পড়ে যাবে। কিন্তু ব্যবহার করার মতো কিছুই খুঁজে পাচ্ছিলাম না। তাই। কেন? আপনার মুখে ব্যবহার করতে পারলেন না? তাহলে তো ভিত্তিহীন অযৌক্তিক কথাগুলো শুনতে হতো না। আমি এখন কোথায় ঘুমাবো? এখানে ঘুমাবে? আমার বিছানায়? তিথি ফোঁস করে শ্বাস ছাড়ল। হতাশ সুরে বলল, দেখুন, আমি ভীষণ ক্লান্ত। লম্বা সময়ের একটা ঘুম প্রয়োজন। আপনার সাথে তর্কাতর্কি করার মুড নেই। চাবিটা দিয়ে দিন। সম্পদ কয়েক সেকেন্ড চিন্তা করে মেনে নিল। তিথির চেহারায় সত্যি সত্যি ক্লান্তির ছাপ ফুটে উঠেছে। বসা থেকে উঠে সে ট্রাউজারের পকেট হাতড়ালো।
টি শার্টের পকেট খুঁজল, আস্তে আস্তে কপাল কুঁচকে যেতে লাগলো। তিথির দিকে এক পলক চেয়ে সম্পূর্ণ বিছানা হাতড়ালো। কয়েক মিনিট সময় নিয়ে সে সমস্ত রুম তন্ন তন্ন করে চাবি খুঁজল। কাঁচের টেবিলে, ড্রয়ার, ড্রেসিং টেবিল, আলমারি, বিছানাপত্র কিছুই বাদ রাখল না। এক পর্যায়ে তিথির সম্মুখে এসে চিন্তিত মুখে দাঁড়ালো। অপরাধী সুরে বলল, তিথি, তুমি বিশ্বাস করবে কি না জানি না, চাবিটা বোধহয় সত্যি সত্যি হারিয়ে গেছে। কোথায় রেখেছিলাম মনে নেই, এখন খুঁজে পাচ্ছি না। চলবে।